কিছুদিন কেরানির চাকরির পর মধুসূদনের একটু পদোন্নতি হয়েছে। তিনি নিযুক্ত হয়েছেন পুলিশ আদালতে দ্বিভাষিকের পদে। বেতনও কিঞ্চিত বেশি। কিশোরী চাঁদ মিত্রের বাগান বাটিতেও আর অধিক দিন আশ্রিত হয়ে থাকা ভালো দেখায় না। কিশোরী চাঁদ এবং তার পত্নী যতই খাতির যত্ন করুক, তবু পরের গৃহে কখনো পূর্ণ স্বস্তি পাওয়া যায় না। একটু আড়ষ্টভাব থাকেই। হাত থেকে পড়ে হঠাৎ একটি কাচের গেলাস ভগ্ন হলেই মনে হয় বুঝি কোনো বৃহৎ অপরাধ হলো। গৃহস্বামী তখন যতবার বলেন কিচ্ছু হয়নি, ততই যেন লজ্জা বাড়ে। কিশোরী চাঁদের জুড়ি গাড়িতেই মধুসূদন অফিস যাতায়াত করেন বটে, কিন্তু দমদম থেকে সেই লালবাজারে পৌঁছবার জন্য বাটি থেকে বার হতে হয় অনেক আগে। কিশোরী চাঁদ নিয়মনিষ্ঠ মানুষ। ঘড়ি ধরে ঠিক কাঁটায় কাঁটায় 10টায় তিনি দফতরে পৌঁছতে চান। মধুসূদনের জন্য দেরি হয়ে যায় মাঝে মধ্যেই। পূর্বরাত্রে অত্যধিক সুরাপান করলে পরদিন সকালে আর মধুসূদনের চক্ষু খুলতেই ইচ্ছা করে না। স্নান টান না করেই শেষ মুহূর্তে নাকে মুখে কিছু খাদ্য গুঁজে কোনো ক্রমে ধরাচূড়া চাপিয়ে মধুসূদন নিজ কক্ষ থেকে বেরিয়ে আসেন। গৃহদ্বারের বাইরে কিশোরী চাঁদ তখন গাড়ির কোচের মধ্যে অপেক্ষমান। তিনি অতিশয় ভদ্র, বিরক্তির চিহ্ন মাত্র প্রকাশ করেন না। শুধু ওয়েস্ট কোটের পকেট থেকে গার্ড চেন লাগানো ঘড়ি বার করে বারবার দেখেন। তার ভুরুদয়ে উতলা ভাবটি লুকোনো থাকে না। গাড়িতে উঠে মধুসূদন বারবার ক্ষমা প্রার্থনা করেন, আর কিশোরী চাঁদ শীতল সভ্যতার সঙ্গে বলেন, না না, ঠিক আছে মিস্টার ডাট। এছাড়া প্রায়ই যে সান্ধ্য আসরটি বসে কিশোরী চাঁদের উদ্যানে, সেখানেও মধুসূদন নিজেকে ঠিক মানিয়ে নিতে পারলেন না। তাঁর স্বভাবটি প্রায় দুরন্ত শিশুর মতো। যে কোনো সমাবেশেই তিনি চান সকলের দৃষ্টি শুধু তাঁর দিকেই থাকুক, সকলে তাঁর সঙ্গে কথা বলুক। কিন্তু কিশোরী চাঁদের জ্যেষ্ঠ ভ্রাতা প্যারীচাঁদ এবং তার বন্ধুবর্গ প্রায়শই গুরুতর বিষয় নিয়ে বাক্যালাপে ব্যাপৃত থাকেন। দেশোদ্ধার, সমাজোদ্ধার ইত্যাদি ব্যাপার মধুসূদনের পছন্দ হয় না। এরা বড় নীরস, এরা কাব্য বোঝেন না, এরা শব্দ ঝনকারের মাধুর্য আস্বাদন করতে জানেন না। মধুসূদন কখনো কখনো এদের সঙ্গে আলোচনায় যোগ দিতে গেলে এরা বিদ্রূপ করেন। এরা মতামতের কোনো মূল্য দেন না। হয়তো খ্রিস্টান বলেই মধুসূদনকে এরা সম্পূর্ণ আপনজন বলে গ্রহণ করতে দ্বিধা করেন। এদের সঙ্গ আর ভালো লাগে না মধুসূদনের। এরা সকলেই তাঁর চেয়ে বয়সে বড়, সেই জন্য খানিকটা ভারিক্কি ভাব দেখান। কিন্তু মধুসূদন কখনো বয়স্কদের ভারিক্কিপনা গ্রাহ্য করেননি। এরা জানেন না যে এখনকার এই পরাশ্রিত সামান্য চাকুরিজীবী মধুসূদন এককালে এই কলকাতা শহরের বুকেই অহংকারের পদপাতে কাঁপিয়ে তুলতেন। একদিন মধুসূদন কিশোরী চাঁদকে প্রস্তাব দিলেন যে তিনি এখন পৃথকভাবে বাড়ি ভাড়া করে থাকতে চান। এ কথা শুনে কিশোরী চাঁদ বিস্মিত, তার পত্নী দুঃখিত হলেন। তারা বারংবার প্রশ্ন করতে লাগলেন মধুসূদনের কি অসুবিধে হচ্ছে, ব্যবস্থাপনায় কোনো ত্রুটি হয়েছে। অপরের বাড়িতে অতিরিক্ত আপ্যায়নও যে অনেক সময় অশান্তির কারণ ঘটায়, এ কথা বোঝানো ভারী শক্ত। মধুসূদন শুধু বললেন যে অপর কোনো কারণে নয়, প্রায়ই বিলম্বে আদালতে যাওয়ায় তিনি কিশোরী চাঁদের বিঘ্ন ঘটাচ্ছেন তো বটেই, তার নিজের চাকুরিও এভাবে রাখা দেয়। চাকুরি বাঁচাতে হলে তার কর্মস্থলের খুব কাছাকাছি থাকা দরকার। সেই রকমই ব্যবস্থা হলো। মধুসূদন লালবাজার পুলিশ আদালতের অতি নিকটবর্তী লোয়ার চিতপুর রোডের 6 নম্বর দ্বিতল গৃহটি ভাড়া নিলেন। এখান থেকে চাকুরি রক্ষা করার কোনো বাধা নেই। তিনি ঘুমিয়ে থাকলেও আদালত চালু হলেই পেয়ারাদাররা এসে তাঁকে ডেকে নিয়ে যায়। মাদ্রাজে মধুসূদনের দ্বিতীয়া পত্নী আরিয়েত্তা স্বামী সঙ্গ লাভের জন্য ব্যাকুল হয়েছিলেন। তার স্বামী এখন স্বাধীনভাবে পৃথক গৃহে অবস্থান করছেন এই খবর পেয়েই তিনি চলে এলেন কলকাতায়। মাদ্রাজের সঙ্গে পুরোপুরি সম্পর্ক ত্যাগ করে এখানে মধুসূদনের সংসার নতুনভাবে পাতা হলো। পিতৃ সম্পত্তির অধিকার এখনো পাননি মধুসূদন। পিতার কলকাতার বাড়ি, সুন্দরবনের লাট এবং সাগরতারির বংশানুক্রমিক গৃহ সবই এখন আত্মীয় জ্ঞাতিদের দখলে। তারা মধুসূদনকে বিরাটভাবে মামলায় জড়িয়েছে। মামলা চালাতে গেলে প্রচুর অর্থ ব্যয় করতে হয় এবং সেই জন্য মধুসূদনকে ঋণ করে যেতে হচ্ছে দুহাতে। শেষ পর্যন্ত পিতৃ সম্পত্তি যদি উদ্ধার করা না যায়, তাহলে মধুসূদনকে অগাধ সলিলে ডুবে যেতে হবে। পুলিশ আদালতে সামান্য দ্বিভাষিকের কাজ করে যে জীবন কাটানো যাবে না তা বুঝেছেন মধুসূদন। তিনি আইন শিক্ষা করতে শুরু করলেন। তিনি দেখেছেন ইংরেজি জানা আইনজীবীদের প্রচুর উপার্জন। আইন শিক্ষা করলে তিনিও চাকুরি ছেড়ে অনায়াসে স্বাধীনভাবে জীবিকা নির্বাহ করতে পারবেন। অর্থ চাই,
প্রচুর অর্থ। দু হাতে অর্থ ছড়াতে না পারলে কলকাতার সমাজে স্থান পাওয়া যায় না। যত ইচ্ছে অর্থ ব্যয় করতে না পারলে মধুসূদনের মনেরও স্ফূর্তি হয় না। অভাব অনটনে তার মন যেন সংকুচিত হয়ে যাচ্ছে। নতুন বাড়িতে এসে মধুসূদন কিছুদিনের জন্য কুৎসা সাধন করে জীবনে শৃঙ্খলা এনে মন দিয়ে চাকুরি এবং আইন শিক্ষা চালিয়ে যেতে লাগলেন। অবসর সময়ে এক পণ্ডিতের কাছে সংস্কৃত চর্চাও শুরু করলেন তিনি। গৌরদাস কার্য উপলক্ষে কলকাতার বাইরে ছিলেন। ফিরেই পরদিন তিনি এলেন মধুসূদনের চিত্তপুরের বাড়িতে। সেই বাড়ির অবস্থা দেখে তিনি স্তম্ভিত। দ্বারের কাছে দাঁড়িয়ে আছে আদালতের এক পেয়াদা। দ্বিতলের এক কক্ষে আরিয়েত্তা ক্রন্দন করছে ফুফিয়ে ফুফিয়ে। অন্য এক কক্ষে একটি আরাম কেদারায় অদ্ভুত ভঙ্গিতে শুয়ে আছেন মধুসূদন। কোমরে নিম্নের অংশ কেদারার বাইরে ঝুলছে, ঊর্ধ্বাঙ্গ মোচড়ানো। তবে মধুসূদন যে জেগে আছেন তার প্রমাণ তার হাতে জ্বলন্ত সিগারেট। কক্ষের মেঝেতে গড়াচ্ছে অনেকগুলো বিয়ারের বোতল। একটি ঝোল মাখা দূষিত তোয়ালে মধুসূদনের কণ্ঠে সংলগ্ন রয়েছে। গৌরদাস ব্যাকুলভাবে ডাকলেন, মধু, এই মধু। মধুসূদন মুখ ফিরিয়ে গৌরদাসকে দেখলেন। একটু উত্তেজিত হলেন না, নিরুত্তাপ গলায় বললেন, গৌর। হ্যালো মাই বয়। বেলা মাত্র 11টা। এই সময় মধুসূদনকে এমন নেশাচ্ছন্ন অবস্থায় দেখবেন গৌরদাস আশাই করেননি। কাছে এগিয়ে এসে তিনি তার প্রাণপ্রিয় সুহৃদের বাহু স্পর্শ করে বললেন, এ কি করছিস মধু? মধুসূদন বললেন, একটা ফেভার করতে পারবি গৌর? আস্ক দ্যাট ওমেন টু স্টপ ক্রাইং প্লিজ। গৌরদাস বললেন, কি হয়েছে? আমি সব খুলে বলতো। আজ মঙ্গলবার, তুই আদালতে যাবিনি? আমি তো ভেবেছিলাম তোকে বাড়িতে পাবো না, কোর্টে গিয়েই দেখা করব। মধুসূদন হুঙ্কার দিয়ে বললেন, তোরা আমায় ভেবেছিস কি? না, আমি যাব না। I was not born to be the damned interpreter of the damned police court. অন্য ব্যক্তির কণ্ঠস্বর শুনে আরিয়েত্তা এই কক্ষের দ্বারের কাছে এসে দাঁড়িয়েছে। তার বর্তনুটি পাতলা, ক্ষীণ, অনেকটা যেন আইভিলতার মতো, মুখখানি কান্নায় কান্নায় রক্তিম। আরিয়েত্তাকে দেখেই মধুসূদন এক লম্ফে কেদারা ছেড়ে উঠে পত্নীর সামনে জানু পেতে বসে কাতর কণ্ঠে ইংরেজিতে বললেন, আরিয়েত, আমার প্রিয়তমে, তুমি অশ্রু বর্ষণ করিও না। তোমায় কাঁদিতে দেখিলে আমার হৃদয় ভাঙিয়া যায়। গৌরদাস বললেন, মধু, তোর ওয়াইফের সঙ্গে আমায় ইন্ট্রোডিউস করিয়ে দিবি না? মধুসূদন বললেন, হ্যাঁ নিশ্চয়। হারিয়েত, এই গৌর, ইহার কথা তোমাকে বহুবার বলিয়াছি। তুমি ইহাকে চক্ষে না দেখিলেও মনে মনে অবশ্যই চিনিতে পারিবে। এই গৌর, ইহার হাতেই আমার জীবন মরণ নির্ভর। এই বলেই মধুসূদন একটি বিয়ারের বোতল তুলে অতিশয় তৃষ্ণার্তের মতো দীর্ঘ চুমুক দিতে লাগলেন। গৌরদাস বিনীতভাবে অভিবাদন করে বললেন, মহাশয়া, মধু মিথ্যা বলিতেছে। সে সম্প্রতি আমাদের কথার বাধ্য নহে। আপনি ক্রন্দন করিতেছেন কেন? আপনি শক্ত হন। আপনি আসিয়াছেন, আর চিন্তা নেই। আপনি এবার শক্ত হাতে এই দুরন্ত মানুষটির রাশ ধরিবেন। আরিয়েতা ধরা ধরা গলায় বললেন, প্রিয় বন্ধু, আমি এই নগরীতে কাহাকেও চিনি না। আমি অসহায়। ইনি কাহারও কথা শ্রবণ করিবেন না। নিজ শরীরের প্রতি অসম্ভব অত্যাচার করিতেছেন। কিছুতেই সংসারের অর্থ সংকুলান হয় না। কি করিয়া কি করিব তা আমি বুঝিতে পারি না, জানি না। গৌরদাস শুষ্ক মুখে বললেন, নিচে একজন পেয়াদা দণ্ডায়মান রহিয়াছে দেখিলাম। পাওনাদার নাকি? আরিয়াত্তা বললেন, না, আদালত হইতে ডাকিতে আসিয়াছে। উনি যাইবেন না কহিতেছেন। মধুসূদন ওষ্ঠ থেকে বোতলটি সরিয়ে বললেন, ওই ম্যাজিস্ট্রেট মিস্টার রায় ইজ এ ড্যামড স্লো কোচ। উহার সম্মুখে আমি বকবক করিতে আর কোনোদিন যাইব না। গৌরদাস বললেন, তুই কোর্টের কাজ ছেড়ে দিবি মধু? এখন এই অবস্থায় তবে তোর চলবে কি করে? বউকে এনেছিস। মধুসূদন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বিয়ারের বোতলটি সক্রোধে ছুঁড়ে মারলেন ঘরের এক কোণে। তারপর বললেন, ও, আমি ওই কেরানির কর্ম করিলেই তোরা সুখী হইবি? তোরা দুইজনে তাহাই চাস? ঠিক আছে, তবে চাপরাশিকে দাঁড়াইতে বল, আমি এখনই যাইব। সামনের দিকে অগ্রসর হতে গিয়ে ঈষৎ টলে গিয়েও মধুসূদন আবার বললেন, হ্যাঁ যাইব, তোমাদের খুশি করিবার জন্য আমি দাসত্ব করিব। গৌরদাস বন্ধুকে ধরে ফেলে বললেন, থাক থাক, আজ থাক। তোর চক্ষু দুটি লাল। মধু,
মুখে গন্ধ ভুর ভুর করছে। এই অবস্থায় কোর্টে কেউ যায়? তুই বরং আজ ছুটি নে। একটা চিঠি পাঠিয়ে দে পেয়াদার হাত দিয়ে। চিঠি? কে চিঠি লিখিবে? আমি সব কিছু লিখিতে ভুলিয়া গিয়েছি। আমি মৃত, আমি চলন্ত প্রেতাত্মা। ধুর পাগল! আচ্ছা দাঁড়া, আমি না হয় চিঠি লিখে দিচ্ছি, তুই দস্তখত করে দে। নেশার ঘরে মধুসূদন গোরদাসকে জড়িয়ে ধরে তার গণ্ডে এক প্রবল চুম্বন দিয়ে পত্নীর উদ্দেশ্যে বললেন, এই দেখো আমাদের পরিত্রাতা আসিয়াছে, আর কোনো চিন্তা নাই। সঙ্গে কিছু অর্থ আছে কি ঘোর? আর কয়েক বোতল বিয়ার আনায়ন করিলে বেশ হয়। কাঁদিও না, বিয়ার পান করো, সব সমস্যা দূরীভূত হইবে। আদালতে চিঠি পাঠাবার ব্যবস্থা করে গৌরদাস জোর করে মধুসূদনকে ঠেলে দিলেন স্নানের ঘরে। তারপর দাসদাসীদের ডেকে ঘর পরিষ্কার করালেন। আরিয়েত্তা সংসার সম্পর্কে অনভিজ্ঞা এবং স্থানীয় ভাষা না জানায় দাসদাসীদেরও পরিচালনা করতে পারেন না। গৌরদাস তাদেরও নির্দেশ দিলেন সব রকম। মধুসূদন ও আরিয়েত্তাকে খাদ্য পরিবেশন করা হলো অবিলম্বে। মধুসূদন ছাড়বেন না, গৌরদাসকেও সঙ্গে খেতে হবে। অজ্ঞতা তিনিও খেয়ে নিলেন ওদের সঙ্গে। এরপর দুজনকে ঘুমোতে দেবার জন্য তিনি বিদায় নিতে চান, কিন্তু মধুসূদন গৌরদাসের হাত টেনে ধরে রাখলেন। অনেকদিন পর গৌরদাসের সঙ্গে পাশাপাশি এক শয্যায় শুয়ে থাকার বাসনা হয়েছে তাঁর। দুই বন্ধুতে শুয়ে শুয়ে অনেক সুখ দুঃখের কথা হলো। নেশা অনেকখানি কেটে গেছে, তবু মধুসূদনের মনখানি নৈরাশ্যে ভরা। মাদ্রাজ থেকে ফেরবার পর মধুসূদন বাংলা কথা একেবারেই বলতেন না, যেন বাংলা একেবারেই ভুলে গিয়েছিলেন। ইদানিং ইংরেজি শব্দ মিশিয়ে কিছু কিছু বাংলা বলেন। আদালতে তাঁকে আসামিদের বাংলা কথা শুনেই ইংরেজি অনুবাদ করতে হয়। এমনকি হাকিমের নির্দেশে সাক্ষীদের বাংলায় জেরাও করেন তিনি। তবু বাংলার প্রতি তাঁর অবজ্ঞা ভাব এখনো রয়ে গেছে। আজ আরিয়েত্তাকে দেখে গৌরদাস প্রথমে একটু চমকে উঠেছিলেন। মধুসূদন মাদ্রাজে গিয়ে রেবেকাকে বিবাহ করেছিলেন। তখন গৌরদাসকে অনেক উচ্ছ্বাসপূর্ণ ভাষায় বর্ণনা দিয়েছিলেন নিজের স্ত্রীর। রেবেকাকে উদ্দেশ্য করে কবিতাও লিখেছেন মধুসূদন। সুতরাং বন্ধুর স্ত্রীর সেই ছবি অঙ্কিত আছে গৌরদাসের মনে। কথায় কথায় গৌরদাস একবার জিজ্ঞেস করলেন, মধু, সেই রেবেকার কি হলো? আর তার ছেলে মেয়ে? মধুসূদন বললেন, সেই নীলকর সাহেবের বেটির কথা তুই ফের আমায় রিমাইন্ড করিয়ে দিসনি। আমায় সে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে। কিন্তু মধু, আমি তো শুনেছি মাদ্রাসার খ্রিস্টানরা অধিকাংশই ক্যাথলিক, ওদের মধ্যে কি ডাইভোর্স হয়? মধুসূদন গৌরদাসের হাত চেপে ধরে বললেন, গৌর, আই ফরবিট ইউ। রেবেকার প্রসঙ্গ আমার কাছে আর কোনো দিন রেইজ করবিনি। নেভার, দ্যাট চ্যাপ্টার ইজ ক্লোজ। কিন্তু তোর ছেলে মেয়ে, শুনেছি 4টি ছেলে মেয়ে হয়েছিল। গৌর, গৌর, প্লিজ, ও কথা থাক। কেন তুই আমার মনে দুঃখ দিতে চাস? ওদের কথা আই ওয়ান্ট টু ফরগেট কমপ্লিটলি। আই ওয়ান্ট টু ইরেজ ফ্রম মাই মেমোরি। হারিয়েতকে তোর পছন্দ হয়নি? শি ইজ এ ডিয়ার। তুই যতই, দ্য মোর ইউ গেট টু নো হার। হ্যানরিয়েটা সত্যই বড় কোমল ও কমনীয়া। হ্যানরিয়েটা নয়, হারিয়েত্তা। শি ইজ এ ফ্রেঞ্চ ওমেন, রিয়েল ফ্রেঞ্চ, ইউরেশিয়ান নয়। তুই একটা কাণ্ড দেখালি বটে মধু, একেবারে ফ্রেঞ্চ। এদেশে অনেকের অনেক রকম কাণ্ডের কথা শুনেছি, কিন্তু আর কোনো নেটিভ, কোনো ইউরোপিয়ান লেডিকে বিয়ে করেছে বলে শুনিনি। তুই বোধহয় এদেশে প্রথম। গৌর, আরো অনেক বিষয়ে আমার এদেশে প্রথম হওয়ার কথা ছিল, কিন্তু তার বদলে আমি নেটিভ কোর্টে মুহুরিগিরি করছি। আই উইল ডাই অ্যাজ এ কমন ম্যান। অমন কথা কেন বলছিস? তোর অনেক কিছু এখনো বাকি। তোর প্রতি আমাদের কত আশা। তুই নাকি প্যারিচাঁদ মিত্তিরকে বলেছিলি তুই বাংলা লিখে ওনাদেরকে টক্কর দিবি। আরে ধুর ধুর, বলিসনি তুই অমন কথা। আমি মরছি টাকার চিন্তায়। ওসব কথা এখন রেখে দে। তুই তো এখন কিছুই লিখিস না মধু, ইংরেজিও লিখিস না। বাংলায় একবার চেষ্টা করে দেখ না। আজকাল কত ভালো ভালো লোক বাংলায় লিখছেন। গৌর, আই ওয়ান্ট মানি। দেয়ার মাস্ট বি মোর মানি। দেয়ার মাস্ট বি মোর মানি। আমার বাপের সম্পত্তি আমায় পেতেই হবে। সে তো পাবি একদিন না একদিন। কিশোরী চাঁদ বাবু অনেক চেষ্টা করছেন, কিন্তু তা বলে তুই অন্য কাজকর্ম কিচ্ছু করবি নি। দেখ,
রাধানাথ শিকদারও বাংলা ভুলে গেছিলেন, কিন্তু তিনি তো এখন দিব্যি বাংলা লিখছেন। তুইও ওদের মাসিক পত্রিকায় কিছু লেখ না। গদ্য? হরি বল, ওরা ভয়ানক প্রোজোইক মানুষ, কাব্যের ধার কাজ ঘেঁষেন না। আর কি ডিসগাস্টিং বাংলা প্রোজ ওরা লেখেন, 2-5 বাক্য দেখলেই গা জ্বলে যায়। তোরা ওই পদ্য পড়ছিস কি করে? তুই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা পড়ে দেখ মধু, সে বড় ঝংকারময়, তেমনই সরস। সেও তো গদ্য, আমি গদ্যই পছন্দ করি না, তাও আবার বাংলা। ছো মধু, তুই বাংলাকে এমন হেলা ছেদ্দা করিসনি। উচ্চশিক্ষিত প্রতিভাবান ব্যক্তিরা বাংলা রচনায় আত্মনিয়োগ করেছেন। মধুসূদন অসহিষ্ণুভাবে বালিশে চাপড় মারতে মারতে বললেন, রাইট মি অফ, আমাকে দিয়ে কিচ্ছুটি হবে না, আমি অপদার্থ, আই এম এ ফেলিয়ার, আমার কথা তোরা ভুলে যা। আহ, কি হচ্ছে মধু, তুই কি পাগল হয়ে গেলি? সরি, আই এম সরি গৌর। মধু, তোকে একটা কথা বলবো। তুই একদিন পর কলকাতায় এলি, আমি ভেবেছিলুম সারা শহর তোকে মাথায় করে রাখবে। তুই ছিলি আমাদের গ্রহমণ্ডলীর মধ্যে জুপিটার, কিন্তু তুই নিজেকে এমনভাবে গুটিয়ে রেখেছিস কেন? কোনো রকমে কোর্টের কাজ চালিয়ে যাচ্ছিস আর সারাক্ষণ বিয়ার খাস। তাছাড়া আর কি করতে হবে? সোসাইটিতে তোর একটা স্থান করে নেওয়া দরকার। সোসাইটি মানে বড় বড় টাকাওয়ালা লোক, তাদের মধ্যে আমার মতো একটা কোর্টের ক্লার্ক, এ রেভেন অ্যামং দ্য পিকক্স। তুই রেভেন কেন হবে মধু? তুই হলি কবি। আমার গায়ের রংটা দেখছিস না? দাঁড় কাককেও হার মানাই। মধুসূদন ফস করে আরেকটি সিগারেট ধরিয়ে বললেন, তুই একটা ট্রাই করবি নাকি? দেখ না। গোরদাস হাত নেড়ে বললেন, না না, ও জিনিস আমার ভয় করে। আমার বাবা গড়গড়াই ভালো, সে পার তো তোর বাড়িতে রাখিস নি, ওসব ঝঞ্ঝাটকে রাখে। তুই একটা সিগারেট ট্রাই করে দেখ না, ভালো লাগবে। না রে মধু, ওই কাগজ পুড়িয়ে তামাক টানা আমার সহ্য হবে না। বাহুতে ভর দিয়ে খানিকটা উঠে বসে গৌরদাস আবার বললেন, শোন মধু, আজকাল শুধু টাকাওয়ালা লোকেরাই সমাজের মাথা নয়, আরও কত রকম সামাজিক কাজ হচ্ছে। কত লোক দিকে দিকে স্কুল খুলছেন, কত সাহস করে বিদ্যাসাগর মশাই বিধবাদের বিয়ে দিচ্ছেন। ঠাকুরদের বাড়িতে, সিংহদের বাড়িতে বাংলা থিয়েটার হচ্ছে, বিদ্যা চর্চা হচ্ছে। আমরা তাতেও তো যোগ দিতে পারি। দেখ, ইয়ং বেঙ্গলের দল এইসব কাজে এগিয়ে এসে যোগ দিচ্ছেন, কিন্তু আমাদের হিন্দু স্কুলের ব্যাচ, তাদের কারুর কোনো আগ্রহ নেই। আমাদের কিছু কি করা উচিত নয় কো? এক কাজ করবি মধু? কি? চল, আজ আমার সঙ্গে যাবি? আজ সন্ধেবেলা বিদ্যাসাগর মশাই এক কায়স্থ বংশের বিধবা মেয়ের বিয়ে দিচ্ছেন। চল, আমরা সেখানে যাই। বেশিরভাগ লোকই এখনো বিধবার বিয়ে মানতে চাইছে না, টিটকিরি কাটে। এই সময় বিদ্যাসাগর মশাইয়ের পাশে আমাদের দাঁড়ানো উচিত নয়? মধুসূদন পুরো প্রস্তাবটিকেই একেবারে উড়িয়ে দিয়ে বললেন, আরে দূর দূর, ওসব হুজুগে ব্যাপারে আমি নেই। বিধবার বিয়ে একটা ব্যাপার, তাই নিয়ে আবার মাথা ঘামাতে হবে? ছো গোর, তুই আমায় এত অর্ডিনারি মনে করিস? এখনো আইনত সাবালক হয়নি নবীন কুমার, তবু সে বিপুল অর্থ তছনছ করার সুযোগ পেয়ে গেছে। সে এখনো অর্থের মূল্য বোঝে না। অর্থ সম্পদ যে মানুষকে উপার্জন করতে হয়, এই জ্ঞানই যেন তার নেই। তার ধারণা ও জিনিসটি চাইলেই পাওয়া যায়, এবং বরাবরই সে পেয়ে এসেছে। বিধুশেখরের বিচক্ষণতায় নবীন কুমারের পিতৃ সম্পত্তি ক্রমশই বর্ধিত হয়েছে, এবং অর্থনীতির এক বিচিত্র নিয়মে তা বিনা আয়াসেই এখন এরকম বর্ধিত হতেই থাকবে। এক হিসেবে অর্থ জিনিসটা নবীন কুমারের কাছে মূল্যহীন, কারণ জল বা বাতাসের মতন চাওয়া মাত্র পাওয়া যায়। নবীন কুমার এখন পায় প্রতিদিনই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গী। এই বয়সেই সে অনেক জায়গায় ঘুরে অনেক ব্যক্তিকে দেখে শেষ পর্যন্ত ঈশ্বরচন্দ্রকেই সে তার সবচেয়ে বেশি আদর্শ স্থানীয় মনে করেছে, এবং মনে মনে তাকে বরণ করেছে গুরুর পদে। অন্যান্য 16 বৎসর বয়স্ক সদ্য যুবকদের মতন সেও দুঃসাহসের অনুরাগী। ঈশ্বরচন্দ্রের চেয়ে বেশি দুঃসাহসী মানুষ সে আর কারুকে দেখেনি। ঈশ্বরচন্দ্রের সঙ্গে সঙ্গে থেকে সে বুঝেছে যে এই দেশে বিধবা বালিকার পুনর্বিবাহ দেওয়া কত কঠিন কাজ। সরকারি আইন পাশ হলেও দেশের অধিকাংশ মানুষই এর ভয়ঙ্কর বিরোধী।
এমনকি মুখে যারা সমর্থন জানায় তারাও অনেকে কার্যকালে পশ্চাৎপদ হয়। ইতিমধ্যে কয়েকটি বিধবার বিবাহ হয়ে গেলেও এখনো নানা রকম বাধার সম্মুখীন হতে হয়। এরই মধ্যে ঈশ্বরচন্দ্র জেদ ধরে আছেন, যদি কোনো বিধবা বালিকা পুনর্বিবাহ চায় এবং তার জন্য কোনো উপযুক্ত পাত্রের সন্ধান পাওয়া যায়, তাহলে তিনি নিজে উপস্থিত থেকে সে বিবাহ দেবেনই। নবীন কুমারেরও সেই একই জেদ। ঈশ্বরচন্দ্র যেমন নিজের অর্থ ব্যয় করেন, সেই রকম নবীন কুমারও প্রত্যেক বিবাহে 1,000 মুদ্রা দিয়ে চলেছেন। নিজের স্বাক্ষর করার অধিকার জন্মায়নি, তাই নবীন কুমার অর্থের জন্য যখন তখন দাবি জানায় তার জননী বিম্ববতীর কাছে। বিম্ববতী একবারও প্রত্যাখ্যান করেন না। যদিও পরলোকগত রামকমল সিংহের এস্টেটের আয় ব্যয়ের প্রতি তীক্ষ্ণ নজর রাখেন বিধুশেখর, তবু তিনিও নবীন কুমারের এই খেয়ালি খরচের প্রতিবাদ করেন না। নবীন কুমারের বদান্যতার সংবাদ রটে গেছে সারা দেশে। প্রায় প্রতিদিন সকালেই নবীন কুমারের কাছে একাধিক প্রার্থী আসে। প্রথম নবীন কুমার প্রত্যেককেই টাকা দিয়ে দিত বিনা বাক্য ব্যয়ে। একদিন ঈশ্বরচন্দ্র তাকে ডেকে সাবধান করে দিলেন, গুড়ের সন্ধান পেলেই যেমন পিঁপড়ে ছুটে আসে, তেমনি টাকার লোভে অনেক দুষ্ট প্রবঞ্চক কিংবা হা ঘরে হা ভাতে বিধবা বিবাহের হুজুগে মেতেছে। অনেক সময় তারা কোনো বিধবা বালিকার সঙ্গে কোনো ক্রমে নম করে বিবাহ সাঙ্গ করার পর 2-10 দিন বাদেই পত্নীকে অসহায় অবস্থায় ফেলে পালায়। টাকাটি আত্মসাৎ করাই তাদের উদ্দেশ্য। কেউ আবার টাকা নেয় কিন্তু বিবাহও করে না। সুতরাং ঠিকঠাক অনুসন্ধান না করেই অর্থ দান করা কোনো কাজের কথা নয়। অপাত্রে ব্যয় করলে মূল উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যাবে। এক সকালে রায়মোহন এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে উপস্থিত হলো নবীন কুমারের কাছে। লম্বা শরীরটিকে অনেকখানি ঝুঁকিয়ে প্রণাম করে রায়মোহন বলল, হুজুর, 50 পূর্ণ করতে এলুম। নবীন কুমার বুঝতে পারল না। সে সকৌতুকে বিস্ময়ে চেয়ে রইল। রায়মোহনের সঙ্গীটির বয়স 30-এর কাছাকাছি। পরনে মলিন ধুতি ও সাদা মেরজাই, মাথার চুল ছোট ছোট করে ছাঁটা, মুখখানি চতুষ্কোণ ধরনের। সে একেবারে ঢিপ করে নবীন কুমারের পায়ে হাত দিয়ে প্রণাম করে ফেলল। ধরা গলায় বলল, হুজুর অতি মহান, অতি বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনি না তরালে আর কোনো ভরসা নেই। নিজের চেয়ে দ্বিগুণ বয়সী একজন লোক পায়ে হাত দিয়ে প্রণাম করলেও নবীন কুমার বিচলিত হলো না। এই বয়সেই সে বুঝে গেছে যে চতুর্পার্শ্বের অধিকাংশ মানুষের কাছ থেকে আনুগত্য ও সম্মান পাবার জন্যই সে জন্মেছে। রায়মোহন তার সঙ্গীকে ধমক দিয়ে বলল, ইংলিশে বল, ইংলিশে বল। তারপর নবীন কুমারের দিকে চেয়ে বিগলিত হেসে সে বলল, হুজুর, এ অতি রিফর্মড লোক, ইংলিশ জানে। লোকটি বলল, মোস্ট নোবেল স্যার, মি এ ভেরি অ্যাম্বল ম্যান, আই প্রে টু ইয়োর বেনাভোলেন্স। নবীন কুমার জিজ্ঞেস করল, ব্যাপারটা কি? রায়মোহন বলল, হুজুর, বেদবাদের জন্য এর মনে বড় দুঃখ। ধনুক ভাঙা পণ করেছিল যে বেদবা ছাড়া বিয়ে করবে না। ওর বাপ দাদারা ওর ওপর খড়ক হস্ত। তাই আমি বললুম, হুজুরের কাছে চ। নবীন কুমার বলল, বিধবা বিয়ে করবে? বেশ ভালো কথা। পাত্রী কোথায়, ঠিক হয়েছে? লোকটি বলল, পাত্রী রেডি স্যার, আমাদের নেবারের ডটার, এট জয়নগর মজিলপুর, মাই বার্থ প্লেস স্যার। রায়মোহন বলল, সব কথা শুনলে দুঃখে আপনার বুক ফেটে যাবে হুজুর। সে মেয়েটির বিয়ে হয়েছিল মাত্র 3 বৎসর বয়সে, আর মাত্র 6 মাস যেতে না যেতেই তার কপাল পড়ে সে হতভাগী নিজের স্বামীকে চিনলই না। নবীন কুমার অস্পষ্টভাবে বলল, বিধবার বিয়ের চেয়েও বেশি প্রয়োজন বাল্যবিবাহ বন্ধ করা। তারপর আবার বলল, বেশ তো, বিদ্যাসাগর মশাইকে বলবো অখন, আজ বিকেলে তোমরাও এসো সেখানে। নবীন কুমারের পাশে দাঁড়ানো দুলাল বলল, তিনি মেদিনীপুর গেছেন, কলকাতায় নেই এখন। নবীন কুমার বলল, তাহলে একটু রোসো, তিনি ফিরে আসুন। রায়মোহন পকেট থেকে একটি কাগজ বের করে বলল, অপেক্ষা করার আর উপায় নেই হুজুর, পত্তর ছাপানো হয়ে গেছে, জানাজানি হয়ে গেছে তো, আর অপেক্ষা করলে মেয়ের বাপ ও বেটিকে কাশি পাঠিয়ে দেবে। কিন্তু বিদ্যাসাগর মশাই নেই, এখন বিয়ে হবে কি করে? সেজন্যই তো বললুম হুজুর, আপনি নিজেই 50 পূর্ণ করুন। তার মানে? গুনে দেখেছি, এ যাবৎ মোট 49টি বেদবার বিয়ে হয়েছে এই দেশে। এই বেটি হলে 50 হবে। কাগজে কাগজে ফলাও করে আমাদের জয় জয়কার বেরুবে। সাগর এখানে নেই। আপনি নিজেই উদ্যোগ করে বেটা দিলে তিনি ফিরে এসে কত খুশি হবেন। 50 পূর্ণ হবে? তুমি হিসেব করে দেখেছ?
আগে হ্যাঁ, খবরের কাগজেই তো হিসেব বেরিয়েছিল কদিন আগে। নবীন কুমারের তরুণ হৃদয় এই 50 পূর্ণ হবার সংবাদে বেশ উৎসাহিত হয়ে উঠল। ইদানিং ইংরেজি ফ্যাশনে সিলভার জুবলি, গোল্ডেন জুবলির কথা প্রায়ই শোনা যায়। এও তো সেই রকম একটা কিছু ব্যাপার। সে আগ্রহের সঙ্গে পড়ে দেখতে লাগলো নিমন্ত্রণ পত্রটি। বিবাহ হবে বরাহনগর গ্রামে। বর্ষাকাল, পথঘাটের অবস্থা অতি শোচনীয়। নবীন কুমার নিজে বিবাহ বাসরে যেতে পারবে কিনা ঠিক নেই, কিন্তু অনুষ্ঠানে যাতে কোনো ত্রুটি না হয় সেই জন্য সব বন্দোবস্তের ভার সে অর্পণ করলো রায়মোহনের উপর। টাকা পয়সার ব্যাপারে কোনো কার্পণ্য হবে না। এর কয়েকদিন পরে রায়মোহনকে ডেকে পাঠালেন বিধুশেখর, সিংহবাড়িতে নয়, নিজের ভবনে। চলাফেরার শক্তি আবার আজকাল অনেকখানি কমে গেছে তাঁর। সহজে গৃহ থেকে নির্গত হন না। বাহির বাড়ির বসবাসের কক্ষে আরাম কেদারায় শুয়ে আছেন বিধুশেখর, হাতে আলবোলার নল। রায়মোহন এসে বসলো তাঁর সামনে মাটিতে। কোনো রকম ভূমিকা না করে বিধুশেখর বললেন, তোর হাত পা বেঁধে চাপকে পিঠের ছাল মাংস তুলে দেব। রায়মোহন একটু চমকিত না হয়ে বরং ঈষৎ হেসে বলল, ছাল মাংস আর কোথায় হুজুর, আমার শরীরে তো শুধু কয়েকখানা হাড়, মেরে সুখ হবে না। তোকে ডাল কুত্তা দিয়ে খাওয়াবো। ডাল কুত্তারা শুকনো হাড় পছন্দ করে। হুজুর, ডাল কুত্তা পুষেছেন বুঝি? শুনিনি তো। তা সে কুকুরগুলোর তো শুনেছি বক রাক্ষসের মতন খিদে। এই কখানা হাড়ে কি তাদের খিদে মিটবে? নিমক হারাম, আমার ঠেঙে মাসে মাসে 20 টাকা করে টাকা পাচ্ছিস, আবার আমার সঙ্গেই ফেরেববাজি। হুজুর, আর যাই করি ওই নেমক্ষার আমি কখনো আমার কাছে পাবেন না। নুন খাই যার, গুণ গায় তার। তোকে বলেছি ছোটকুর উপর চোখ রাখতে, আর তুই উল্টে তার মাথায় কাঁঠাল ভাঙছিস। আপনি নিজেই বলেছেন হুজুর, বেতবার বেতে আপনার আপত্তি নেই, ও ব্যাপারে আপনার মন নরম। তা বলে তুই গন্ডায় গন্ডায় লোক এনে টাকা পয়সা একেবারে নয়ছয় করবি? ছোটকু ছেলে মানুষ, তাকে যা বুঝাবি সে তাই বুঝবে। কিন্তু আমি কি মরে গেছি? তুই কত করে ভাগ পাচ্ছিস এক একটা কেসে? টাকা পয়সাও নয়, মা কালীর দিব্যি গেলে বলছি, আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। এখন আর আমার টাকা পয়সার প্রয়োজন কি? ওই যে বরানগরের বিয়েটা, সেজন্য কম ঝক্কি পোহাতে হয়েছে আমায়। ও বাড়ির ছোট হুজুরকে তুষ্ট করার জন্যই তো বেদবাবের গোল্ডেন জুবলি পূর্ণ হলো। কত হইচই, বিদ্যাসাগরও খুশি হয়ে নবীন কুমারকে আশীর্বাদ করেছেন। তুই বিদ্যাসাগরকে পর্যন্ত ঠকিয়েছিস? এতখানি স্পর্ধা তোর? সে বামুন কলকাতায় ছিল না, তাই ফেরেববাজি ধরতে পারেনি। বরানগরের ওটাকে কি বিয়ে বলে? রায়মোহন জিহ্বা কেটে চোখ বিস্ফোরিত করে বলল, বিয়ে নয়? আপনি কি বলছেন হুজুর? কত লোক দেখেছে, 200-250 লোক। নবীন কুমার নিজে যেতে পারেনি কো, কিন্তু দুলাল গেছলো, সে দেখেছে। খাটতে খাটতে আমার জান কালি। চুপ! আপনি বিশ্বাস করছেন না হুজুর? সত্যিই ধুমধাম করে বিয়ে হয়েছে। কিসের কিরে কেটে বলবো বলুন? হ্যাঁ, বিয়ে হয়েছে। পাত্রী এক বেশ্যার মেয়ে। তার এই নিয়ে কতবার বিয়ে হলো তার নেই ঠিক। আর পাত্র এক নাম করা মাতাল, তোরই বাড়িতে আশ্রিত। এর নাম বিয়ে না ফুর্তির খরচা বাগানো? হ্যাঁ? রায়মোহন স্তম্ভিত হয়ে গেল। গুণীর প্রতি সম্মান দেখানো উচিত। বিদুশেখরের মতন এত বড় গুণী সে দেখেনি আর। এ বৃদ্ধের এক চক্ষে দৃষ্টিশক্তি নেই, অন্য চক্ষুটিও নিষ্প্রভ, পা অশক্ত। তবু ঘরে বসে বসে এই বৃদ্ধ অতখানি সংবাদ রাখে, এ যে বিস্ময়কর ক্ষমতা। সে বিদুশেখরের পা চেপে ধরে বলল, হুজুর, আমার জাতকুল মান জ্ঞান কবেই ঘুচে গেছে। বেশ্যার মেয়ে কিংবা চারালের ছেলে আমার কাছে সব সমান। দুঃখী মানুষের জাত নেই। আপনি যা বললেন ওরা তাই। ওরা জাত ভারিয়েছে, নাম ভারিয়েছে, কিন্তু ওরা সত্যি বিয়ে করতে চেয়েছিল, তাই আমি ওদের বিয়ে দিয়েছি। পাছার হারামজাদা, বেশ্যার মেয়ের আবার বিয়ে কি রে? অমন কত বেশ্যা, আর তাদের দালালরাই তো স্বামী স্ত্রী সেজে থাকে। তার জন্য তুই পুরুত ডাকিয়ে ধর্ম রসাতলে দিলি? উফ! হুজুর, ওদেরও তো একটু স্বাদ হয় ভদ্রলোকেদের মতো ধুমধাম করে 5 জনকে ডেকে মন্তর পরে বিয়ে করার। আর বলিসনি, শুনে আমার গা জ্বলে যাচ্ছে। তোকে আমি পুলিশে ধরিয়ে দিচ্ছিনি। কেন জানিস? এই বিয়ের কথা বেশি জানাজানি হলে বিদ্যাসাগরের মান যাবে, তাকে লোকে আরো বেশি করে টিটকিরি দেবে, তাতে আমাদের ছোটকুও দুঃখ পাবে। সেই জন্যে নাকে খত দে, নাকে খত দে বলছি, নাকে খত দে। দিচ্ছি হুজুর। ওই দরজার চৌকাঠ থেকে এই আমার পা পর্যন্ত 5 বার।
বিনা প্রতিবাদে রায়মোহন শুয়ে পড়ে নাক খত দিতে লাগলো। বিধুশেখর দেখতে লাগলেন স্থির দৃষ্টিতে। 5 বার হবার পর তিনি কঠোরভাবে বললেন, ফের যদি কখনো তোকে আমার ওপর চালাকি করতে দেখি তাহলে তোর ভব লীলে তক্ষুনি সাঙ্গ হবে। আরেকটা কথা, বিধবার বিয়ে নিয়ে ডলাডলি যথেষ্ট হয়েছে, আর দরকার নেই। তুই ছাড়া আরো অনেক ঠকাচ্ছে আর ঠকাবে ছোটকুকে। তুই এবার ওর মন অন্যদিকে ফেরাবার চেষ্টা কর। বেদবাবের হুজুক একেবারে বন্ধ করে দেব হুজুর? তুই তা পারবি নি, অত শত দরকার নেই, চলছে চলুক। তুই শুধু ছোটকুর মন অন্যদিকে ফেরাবার চেষ্টা কর। দেখুন না আমি কত কি পারি আর না পারি। কয়েকদিনের মধ্যেই এক দারুণ গুজবে সারা শহর ম ম করতে লাগলো। সকলের মুখে ওই এক কথা, অচিরেই এর নাম হলো মরা ফেরার হুজুগ। নদিয়ার রাম শর্মা নামে কে এক পণ্ডিত নাকি গুণে বলেছেন যে আগামী 15ই কার্তিক মরা ফেরার দিন, অর্থাৎ 10 বছরের মধ্যে যেসব মানুষের মৃত্যু হয়েছে তারা সকলেই সশরীরে ফিরে আসবে। বড় বড় উৎসব উপলক্ষে রাজা মহারাজারা যেমন কিছু কয়েদিকে খালাস করে দেন, সেই রকমই স্বর্গের এক দেবতার পুত্রের বিবাহ উপলক্ষে জমালয় থেকে কিছু অতৃপ্ত আত্মাকে ফেরত পাঠানো হবে পৃথিবীতে। তুষার মণ্ডের মতো এইসব গুজব যত গড়াতে থাকে তত বড় হয়। সকলের মুখে মুখে ওই এক কথা, 15ই কার্তিক রবিবার মরা ফিরে আসবে। নদিয়ার পণ্ডিত যখন বলেছেন তখন তো আর মিথ্যে হতে পারে না। অনেক শোক সন্তপ্ত পরিবার সত্যি সত্যি আশায় আশায় রইল যে জননীর সন্তান অকাল মৃত্যু কিংবা যে নারীর স্বামী গেছে, এই সংবাদ শোনার পর তাদের আর রাত্রে ঘুম আসে না। তবে কোনো এক রহস্যময় কারণে পুরুষ মরারাই শুধু ফিরে আসবে বলে শোনা যাচ্ছে। মেয়েদের কথা কেউ বলে না। মৃত নারীরা ফিরে আসুক তা বোধহয় কেউ চায়ও না। নবীন কুমার এই গুজবের কথা শুনে হাস্য পরিহাস করছিল। এমন সময় রায়মোহন সে ঘরে প্রবিষ্ট হয়ে বলল, আপনি হাসছেন হুজুর, কিন্তু এইদিকে যে লোকে আপনার গুরু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গোষ্ঠীর তুষ্টি নাশ করছে। নবীন কুমার দারুণ অবাক হয়ে বলল, সে কি? এর সঙ্গে বিদ্যাসাগর মশাইয়ের সম্পর্ক কি? আপনি বুঝলেন না? বিদ্যাসাগরের কথায় মেতে যে এত লোক বেদবা বে করলে এখন মরা ফিরলে কি হবে? তার মানে এক নারীর 2 স্বামী হবে? বেদবা ফের একজনকে বিয়ে করলে তারপর আগের স্বামীও ফিরে এলো, তখন ধুমধুমার কাণ্ড হবে না? ধর্মই বা থাকবে কোথায়? সব নারী অসতী হয়ে যাবে না? ধুর, অদ্ভুত কথা যত সব। মরা কখনো ফেরে? শ্মশানে যাকে দাহ করা হয়েছে সে আবার ফিরতে পারে? আপনি বিশ্বাস না করলে কি হবে হুজুর, পথে ঘাটের লোক এই কথাই বলছে। ধরুন না যদি মরা ফিরেই আসে, ধরো যদি কখনো মাসির গোপ গজায়, তাহলে মেশর কি হবে? এ যে সেই ধারার কথা। হুজুর, আপনি পথে ঘাটে একটু সাবধানে বেরুবেন। লোকে আপনাকেও বেদবা বের একজন মুরব্বী বলে জানে। কি জানি যদি কেউ রাগের বশে আপনাকে হুট করে ইট পাটকেল ছুঁড়ে মারে। বিকেলবেলা নবীন কুমার সুখিয়া স্ট্রিটের বাড়িতে উপস্থিত হয়ে দেখল ঈশ্বরচন্দ্র অত্যন্ত বিরক্ত বিরস মুখে বসে আছেন। পথে কিছু লোক সেদিনই তাকে টিটকিরি দিয়েছে, এমন সব গালিগালাজ করেছে যে তা কানে একেবারে আগুনের মতো লাগে। মরা ফেরার মতো একটা হাস্যকর ছেলে মানুষই গুজবো যে এত সংখ্যক বয়স্ক মানুষ সত্যি সত্যি বিশ্বাস করতে পারে তা কিছুতেই যেন বিশ্বাস করা যায় না। আগামী সপ্তাহে আরেকটি বিধবা বিবাহের অনুষ্ঠানের কথা ছিল। লোকজনকে নিমন্ত্রণও করা হয়ে গেছে, কিন্তু হাঙ্গামার ভয়ে তা বাতিল করে দেওয়া হয়েছে। দল বেঁধে লোকে রাস্তায় রাস্তায় ঘুরছে আর মুন্ডুপাত করছে বিদ্যাসাগরের। ঈশ্বরচন্দ্র নিরাশভাবে বললেন, হবে না, এদেশের কিচ্ছু হবে না। এমনিতে সবাই নিষ্কর্মার ঢেকি, কিন্তু তুমি কোনো সৎকর্ম করতে যাও অমনি বাধা দিতে ছুটে আসবে। অনেকে বলছেন বিধবা বিবাহের ব্যাপার থেকে আমার নাকি এবার সরে দাঁড়ানো উচিত। লোকে নিজের ইচ্ছেই বিয়ে করে তো করবে। রাজকৃষ্ণবাবু বললেন, আগে দরকার শিক্ষা বিস্তারের, যতদিন সাধারণ মানুষ নিজের ভালো না বুঝবে। ঈশ্বরচন্দ্র বললেন, সেজন্যই তো আমি স্কুল খোলার জন্য গ্রামে গ্রামে দৌড়ে মরছি। কিন্তু তাও বা কটি? সমুদ্রের তুলনায় এক গুষণ্ড জল মাত্র। উপস্থিত অন্য একজন বলল, এই যে বিধবা বিবাহের একটা উল্টো হাওয়া বইল, আর লোকে সহজে বিধবা বিবাহ করতে চাইবে না। আর একজন লোক বলল, কিন্তু বিদ্যাসাগর মশাই নিজে গিয়ে গিয়ে বিবাহ দেবেন, তবে লোকে বিধবা বিবাহ করবে, এটাই বা কেমন রকম কথা? এমনভাবে উনি কটি বিয়েই বা দিতে পারবেন? ঈশ্বরচন্দ্র বললেন, আমি সারা দেশে ঘুরে ঘুরে বিবাহ দিতে পারবো না তা জানি, আমি বেশি দিন বেঁচেও থাকবো না, কিন্তু আমাদের কয়েকজনের উদ্যোগে পরপর অনেকগুলো বিবাহ সংগঠিত হওয়ালে তারপর লোকের ভয় ভেঙে যাবে, স্বাভাবিকভাবে বিধবা বিবাহের প্রচলন হবে। এটাই আমি চেয়েছিলাম।
নবীন কুমার বলল, 15ই কার্তিকের আর তো বেশি দিন দেরি নেই কো। সেই দিনটি কেটে গেলেই লোকে বুঝবে যে ও কথা কত ভুয়ো, একটাও মরা ফিরবে না। রাজকৃষ্ণবাবু হাসতে হাসতে বললেন, তা বলা যায় না, 2-4টি মরা ফিরতেও পারে। নবীন কুমার বলল, ঈশ্বরচন্দ্র বললেন, তা ঠিক বলেছ রাজকৃষ্ণ ভাইয়া, গোছালো গোছালো জায়গায় কিছু ফন্দিবাজ বুজরুক প্রাক্তন মরা সেজে যাবে, দেখো তাই নিয়ে অনেক শোরগোল হবে, আর সস্তার কাগজওয়ালারা এইসব ঘটনা নিয়ে নাচবে। নবীন কুমার তখনই মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল। 15ই কার্তিক দিনটি এক রবিবার। সেদিন সকাল থেকেই নবীন কুমারের নেতৃত্বে বিদ্যোৎসাহিনী সভার তরুণ সদস্যরা ঘুরতে লাগলো কলকাতার পথে পথে। শহরের বহু লোক সেদিন নেমে এসেছে, উৎসুক চোখমুখ। মাঝে মাঝেই শোনা যাচ্ছে সমবেত চিৎকার ও হাস্যরোল। কোনো কোনো বাড়ির সামনে মরা ফিরছে বলেও ধ্বনি উঠল। নবীন কুমার তার দলবল নিয়ে অমনি ঢুকে পড়ে সেই বাড়িতে, সঙ্গে আরো 4-6 জন পেয়াদা এবং একজন উকিল। শিমুলিয়ার এক বাড়িতে এক মুস্কো জোয়ান এক বিধবা নারীর মৃত পতি সেজে ফিরে এসেছে। নবীন কুমারের উকিল তাকে জেরা করতে শুরু করলো। বেশিক্ষণ লাগলো না, 8 ঘন্টা জেরার মুখে পড়তেই জালমরা হঠাৎ এক সময় মুক্তকচ্ছ হয়ে পলায়ন করলো। সারাদিন ঘুরে ঘুরে এরকম 9টি জালমরাকে শনাক্ত করা হলো। তাদের মধ্যে 3 জনকে সমর্পণ করা হলো পুলিশের হাতে। তখন দেখা গেল হুজুগে কলকাতার নাগরিকগণ অনেকে আবার নবীন কুমারকেই সমর্থন করছে। তারা নবীন কুমারের দলটির পিছু পিছু যায় আর ভুয়ো মরা দেখলেই দুয়ো দেয়। 15ই কার্তিকের রাত নির্বিঘ্নে পার হয়ে গেল। কোনো পুনর্বিবাহিতা নারীরই মৃত প্রথম স্বামী ফিরে এলো না। এর কয়েকদিন পর নবীন কুমার অসুখে পড়ল। শীতে শহরের স্বাস্থ্য ভালো থাকে, কিন্তু এবছর শীত বিলম্বিত। অঘ্রাণ মাস এসে গেল, তবু রোদ্দুরের দাহ কমে না যেন। সে কারণেই বোধহয় এক উৎকট উদরাময় ছড়াতে লাগলো পল্লীতে পল্লীতে, এবং টপাটপ মানুষ মরতে লাগলো সেই রোগে। নবীন কুমারও আক্রান্ত হইল ওই উদরাময়ে। যা কিছু আহার করে সঙ্গে সঙ্গে বমি হয়ে যায়, আর বমির পরই উদরে অসহ্য যন্ত্রণা। 3 দিনের মধ্যেই যেন নবীন কুমারের দেহ একেবারে মিশে গেল শয্যার সঙ্গে। কলকাতার সর্বশ্রেষ্ঠ চিকিৎসকদের আনা হয়েছে নবীন কুমারের চিকিৎসার জন্য। সারাদিনের মধ্যে সর্বক্ষণই পালা করে একজন না একজন চিকিৎসক থাকলেন গৃহে, তবু দুশ্চিন্তার শেষ নেই। চিকিৎসা ব্যবস্থা নিখুঁতভাবে পরিচালনা করবার জন্য বিধুশেখর এসে রইলেন বিম্ববতীর পাশের কক্ষে। বিম্ববতীকে সান্ত্বনা দেওয়াও তার প্রধান কাজ। তিনি ছাড়া আর কেউ সান্ত্বনা দিতে পারবে না। মধ্যরাত্রে ঘুম ভেঙে নবীন কুমার দেখল তার শিয়রের পাশে তার বালিকা পত্নী সরোজিনী স্থির হয়ে বসে আছে। দ্বারের কাছে বসে ঢুলছে 2 জন দাসী। বাইরের চেয়ারের উপর উপবেষ্ট মেডিকেল কলেজের একজন ছাত্র। তৃষ্ণায় কণ্ঠ এমন শুষ্ক যে নবীন কুমার কোনো কথা বলতে পারছে না। হাতের ইঙ্গিতে সে জল চাইল। সরোজিনী অমনি কাঁচের জার থেকে মিছরি ভেজানো জল ছোট পাথরের গেলাসে ঢেলে এনে দিল স্বামীকে। সেই জল পান করে নবীন কুমার সভয়ে অপেক্ষা করতে লাগলো। এক্ষুনি বুঝি বমি হবে। জল পেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যথা শুরু হয়ে গেছে। একটুক্ষণ অপেক্ষা করার পরও বমি হলো না। পেটের মধ্যে ব্যথাটা অবশ্য চলতেই লাগলো। আরও একটু জল পান করলো নবীন কুমার। বমি হয় হোক, তবু এই তৃষ্ণা সহ্য করা যায় না। তারপর মাথাটা একটু উঁচু করে বলল, সরোজ, তুমি শুয়ে পড়ো। আর কত রাত জাগবে? সরোজিনী বলল, না না, আমি ঠিক আছি, আপনি ঘুমুন। তুমি কতক্ষণ ঠাই বসে থাকবে? তুমি আমার পাশে শুয়ে পড়ো। না না, আমি ঘুমোবো না। আপনার কি কষ্ট হচ্ছে? খুব, পেটে অসহ্য ব্যথা। পেটে হাত বুলিয়ে দিই? সরোজিনী এগিয়ে এসে তার কচি নরম হাত নবীন কুমারের বুকে পেটে বুলিয়ে দিতে লাগলো। কিন্তু এমনই ব্যথা যে ওপর থেকে সেবা যত্ন করলেও তার কোনো হেরফের হয় না। জাগরণের বদলে নিদ্রাই নবীন কুমারের ভালো ছিল। জেগে উঠলেই তৃষ্ণা, তারপর তৃষ্ণা নিবৃত্তির জন্য জলপান করলেই এই ব্যথা। এই জন্য নবীন কুমারের আর জাগতেই ইচ্ছা করে না। এক সময় সে সরোজিনীর হাতটা চেপে ধরে বলল, সরোজ, তোমায় একটা কথা বলবো। কি? তুমি শুনবে? উমা, আপনার কথা শুনবো না? শুধু শোনা নয়, আমি একটা অনুরোধ করব, তুমি রাখবে? নিশ্চয়। তুমি আমার গা ছুঁয়ে শপথ করো। এই তো আপনার হাত ছুঁয়েই তো রয়েছি, আপনার সব কথা রাখবো। ব্যথার মধ্যে ঈষৎ কাঁপতে কাঁপতে নবীন কুমার বলল, সরোজ, আমি যদি হঠাৎ মরে যাই, তুমি সারা জীবন বিধবা হয়ে থেকো না, তুমি আবার বিয়ে করো। এই আমার দিব্যি রইল। আমি যদি মরেই যাই, তাহলে আবার বিয়ে করলে আমার আত্মা
তৃপ্তি পাবে। কলুটোলার কেশবদের বাড়ির সভা থেকে বেরিয়ে যদুপতি গাঙ্গুলি এবং তার বন্ধু অম্বিকাচরণ সান্যাল পদব্রজে বাড়ি ফিরতে লাগলো। উভয়েই থাকে নিকটস্থ এক পল্লীতে। অম্বিকাচরণ সম্প্রতি প্রেসিডেন্সি কলেজে শিক্ষকতার কাজ পেয়েছে। যদুপতি শিক্ষকতা করে ওরিয়েন্টাল সেমিনারিতে। বৃষ্টি পড়ছে অল্প অল্প, পৌষ মাসের অকাল বৃষ্টি, বেশিক্ষণ থাকার সম্ভাবনা কম। এ বৎসর শীত কিছুতেই জাঁকিয়ে পড়ল না। বৃষ্টির মধ্যে ফিনফিনে বাতাসে তবু কিছুটা শীতের ধার আছে। সেই বাতাস ও বৃষ্টিকে উপভোগ করতে করতে দুই বন্ধুতে হাঁটতে লাগলো। দুজনেরই গায়ে র্যাপার। অম্বিকাচরণ একসময় তার র্যাপার দিয়ে মাথা মুড়িয়ে নিল। রাত্রি বেশি নয়, তবু পথ প্রায় জনশূন্য। দুই বন্ধুরই জ্ঞান তৃষ্ণা প্রবল, কিন্তু নিছক গ্রন্থ পাঠ যেন ঠিক তৃপ্তির হয় না। বুকের মধ্যে একটা আকৃতি থেকে যায়। সে আকৃতি যে কিসের জন্য তাও স্পষ্ট নয়। আসলে ভিত টলে গেছে। এতকাল ধরে বোঝানো হয়েছিল যে মানুষের জীবনকে যা ধারণ করে থাকে তার নামই ধর্ম। যারা ধর্মের আচার অনুষ্ঠান নিয়ে মত্ত, যারা যারা সাকার কিংবা নিরাকার ঈশ্বরকে অভিভাবক মনে করে, তার উদ্দেশ্যে কাঁদে কিংবা প্রার্থনা জানায়, তারা শুধু বিশ্বাস করে এবং বিশ্বাসের মধ্যেই শান্তি। যদুপতি আর অম্বিকাচরণ নতুন কালে শিক্ষা গ্রহণ করার ফলে বিনা প্রশ্নে কোনো কিছুই বিশ্বাস করতে বা মেনে নিতে প্রস্তুত নয়। তাদের ধর্মের নাম যুক্তি, এবং যুক্তির আক্রমণে প্রচলিত কোনো ধর্মই তাদের কাছে টেকে না। কিন্তু যুক্তির যত বড় ক্ষমতাই থাক, তা কখনো মানুষের বন্ধু কিংবা সর্বক্ষণের হৃদয় সঙ্গী হতে পারে না। যুক্তি মানুষকে বড় নিরালা করে দেয়। শহরের যেখানে যেখানে জ্ঞান বুদ্ধির চর্চা হয়, এই দুই বন্ধু সেখানে নিয়মিত যায়। এক সময় তারা দুজনেই ব্রাহ্ম সমাজে যাতায়াত করত। কিন্তু কিছুদিন হলো ব্রাহ্মদের সম্পর্কে এই বন্ধুদ্বয়ের স্বপ্নভঙ্গ হয়েছে। হিন্দু ধর্মের আড়ম্বর পরিত্যাগ করার নামে ব্রাহ্মরাও যে এক নতুন ধরনের আড়ম্বরের প্রচলন করতে চলেছে, তা তাদের পছন্দ হয়নি। যুক্তির বদলে ভক্তির অনুপ্রবেশ ঘটেছে তাদের মধ্যে। ইদানিং ব্রাহ্মদের মধ্যেও দেখা দিয়েছে মতবিরোধ, বিশৃঙ্খলা। তাদের মূল আচার্য দেবেন্দ্রনাথ ঠাকুর রাগে ও অভিমানে কলকাতা ছেড়ে চলে গেছেন হিমালয় পাহাড়ে। যদুপতি ও অম্বিকাচরণ নবীন সিংহের বাড়ির বিদ্যুৎসাহীরই সভায় যায়। আবার তরুণ বাগ্যী কেশবের বাড়ির আলোচনা সভাতেও আসে। তবু যেন ঠিক মন ভরে না। অম্বিকাচরণের স্ত্রী থাকে তাদের দেশের বাড়িতে। ইদানিং শহরের সব দ্রব্যই অগ্নিমূল্য। বেতনের টাকায় সংসার চালনা করা রীতিমতন কষ্টসাধ্য হয়ে উঠেছে। কলকাতার জনসংখ্যা হু হু করে বাড়ছে। জীবিকার সন্ধানে দেশের নানান অঞ্চল থেকে মানুষ ধেয়ে আসছে এখানে। জলাজমি ভরাট করে ব্যাঙের ছত্রাকের মতো নিত্য নতুন গজিয়ে উঠছে ঘরবাড়ি। এই অবস্থায় স্ত্রীকে এনে কলকাতায় সংসার পাতবার ভরসা পাচ্ছে না। সে থাকে একটি মেস বাড়িতে। যদুপতি বিপত্নিক। 2 বছর আগে তার স্ত্রী বিয়োগ হয়েছে। আত্মীয় বন্ধুদের অনেক পীড়াপিড়িতেও সে আর দ্বার পরিগ্রহ করেনি। বিগত স্ত্রীর স্মৃতি তার মনে প্রবলভাবে জাগরুক। যদুপতির মূল বাড়ি কুষ্টিয়ায়। কলকাতাতেও তার পিতা একটি ছোট বসত বাড়ি বানিয়েছিল। সেখানে সে এখন একা থাকে। ভদ্র গৃহস্থেরা এই শীতের বৃষ্টির রাতে সবাই এর মধ্যে পথ ছেড়ে আশ্রয় নিয়েছে ঘরে। যে 2-4 জনকে দেখা যায়, তারা প্রায় সবাই ফুর্তিখোর মাতাল। যদিও বেশি মাতাল হয়ে পথের উপর দৈরাত্ম্য করলে তাদের গ্রেফতার করে কোতোয়ালিতে আটক করার হুমকি জারি হয়েছে। তবু তাতে মদ্যপদের হুটুপুটি কমেনি কিছুমাত্র। পুলিশের উৎকোচ পাবার আর একটি উপায় হয়েছে শুধু। বারবনিতাদের সঙ্গে বেলেল্লা করতে করতে লম্পটরা সান্ধ্যরাত্রি থেকেই রাজপথের উপর ঘুরে বেড়ায়। আজ অবশ্য তাদের সংখ্যাও কম। দুজনে কিছুক্ষণ হাঁটলো নিঃশব্দে। আর একটা গাড়ি নিতে পারলেই ভালো হতো, কিন্তু এমন রাত্রে গাড়ি পাওয়াও দুষ্কর। কেরাঞ্চি গাড়িগুলো সন্ধ্যার পরই উধাও হয়ে যায়। পালকি বেহারা এমন বৃষ্টি বাদল দেখে নিশ্চয় কোথাও গাঁজা টানতে বসে গেছে। পথে গাড়ি ঘোড়াও দেখা যাচ্ছে না বড় একটা। বৃষ্টি বেশ জোরে আসছে। যদুপতি হঠাৎ বলল, আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করে না। অম্বিকাচরণ চমকে উঠে বলল, সে কি কথা? কেন ভাই? যদুপতি বলল, কেন বেঁচে থাকবো তার একটি, বেশি নয়, একটি মাত্র সুসঙ্গত যুক্তি দেখাতে পারো? বাহ, একটি কেন, অসংখ্য যুক্তি রয়েছে। সবচেয়ে বড় যুক্তি তো এই যে বেঁচে থাকবে বেঁচে থাকারই জন্য। তোমার কথাটি একটু ব্যাখ্যা করলে ভালো হয় অম্বিকাচরণ। এ কি উপনিষদের শ্লোক যে ব্যাখ্যা করতে হবে? এ তো অতি সাধারণ কথা। এমন সাধারণ কথার উপর নির্ভর করে এমন সাধারণভাবে আমি বাঁচার ইচ্ছা করি না। এ কি পশুর জীবন যে কোনো উদ্দেশ্য ছাড়াই প্রাণ ধারণ করব?
তোমার এমন শ্মশান বৈরাগ্য হঠাৎ জাগলো কেন ভাইয়া? একবার তো শ্মশানে গিয়ে নাকাল হয়েছিলে, কয়েকটা ডোম ছোঁড়া তোমায় আচমকা ধাক্কিয়ে জলে ফেলে দিয়েছিল না? এর নাম কি শ্মশান বৈরাগ্য? বিনা উদ্দেশ্যে মানুষ হয়ে বেঁচে থাকা মানে কি নিছক বসুমতির ভার বৃদ্ধি করা নয়? তুমি তোমার স্বর্গাত্মা পত্নীকে নিয়ে আর কোনো নতুন কবিতা রচেছ? আমি আর কবিতা লিখি না। কবিতা রচনা করাও অর্থহীন। কবিতা জিনিসটা সম্পূর্ণ একটা যুক্তিহীন ব্যাপার নয়? কি যে বলো ভাইয়া, তুমি হাসছো অম্বিকা? যদু, তোমার রোগটি বেশ কঠিন মনে হচ্ছে। কোনো কবি যদি কখনো কবিতাকে যুক্তিহীন অর্থহীন বলে, তখন বুঝতে হবে হি হ্যাজ ক্রসড দি বাউন্ডারি লাইন। তুমি আমার প্রশ্ন কিন্তু এড়িয়ে যাচ্ছ ভাই অম্বিকা। ওই দেখো। কি? ওকে দেখো, ও কেন বেঁচে রয়েছে বা বেঁচে থাকতে চাইছে তা বলতে পারো? বহুবাজারে পথের মোড়ে এক ইটের পাঁজায় ভর দিয়ে দাঁড়িয়ে আছে এক লাল শাড়ি পরা যুবতী। বয়স 17-18 বেশি মনে হয় না। হাতের একটি লাল রুমাল সে ঘুরিয়ে চলেছে। বৃষ্টিতে যে ভিজে যাচ্ছে সর্বাঙ্গ সে খেয়াল নেই। এই রাত্রে সে পথের উপর কি জন্য দাঁড়িয়ে আছে তা এক নিমেষ তাকালেই বোঝা যায়। অম্বিকাচরণ সেদিকে একবার চেয়েই বিরক্তিতে মুখ ফিরিয়ে নিল। যদুপতি বলল, দেখো, নারীকে সবাই বলে অবলা, অথচ ওর কোনো ভয় নেই। এমন দুর্যোগের মধ্যে পথের ওপর একলা দাঁড়িয়ে রয়েছে। একেই বলে শুধু বাঁচার জন্য বাঁচা। বাঁচতে তো হবেই, কেননা মৃত্যুর পর যে আর কিছু নেই। তুমি যুক্তির কথা বলেছিলে, মৃত্যুর পর সবই যুক্তিহীন। মেয়েটি ওদের দেখে একটু এগিয়ে এসে বলল, এই। দুই বন্ধু কর্ণপাত করলো না। তারা যুক্তি বিষয়ে আলোচনা করতে করতে এগোতে লাগলো। মেয়েটি আবার বলল, এই, আমায় নেবে? নাও না, তোমাদের যেখানে খুশি যতক্ষণ খুশি, আমায় নাও না। যদুপতি ধমক দিয়ে বলল, যা, বিরক্তি করিসনি তো। মেয়েটি পিছু পিছু আসতে আসতে বলল, দুজনে মিলে নাও, 2 টাকা দিও। যদুপতি বলল, যা যা, বলছি এখানে সুবিধা হবে না। 1 টাকা দিও। আর জলে ভিজতে পারছিনি, দুজনে আটানা আটানা। অম্বিকাচরণ একটা আদলা তার দিকে ছুড়ে দিয়ে বলল, এই নে, আমাদের পিছু ছাড়। মেয়েটি এবার রেগে গিয়ে গালাগাল শুরু করলো। মর মিনসে, আমায় ভিখিরি পেয়েছিস? ঢ্যাকরা, ছুঁচো, 8 আনা পয়সা দেবার মুরত নেই, আবার কোঁচার পত্তন। আমি কি খাটের মরা? দেখ না আমার রাং দুখানা, 2 টাকার কমে যায় না। যদুপতি অম্বিকাচরণের হাত ধরে টেনে দ্রুত এগিয়ে গেল। প্রথমে অম্বিকাচরণের বাসস্থান পড়ে। সে দ্বারের সামনে এসে বলল, এবার তোমায় শুভ নিশি জানাই ভাই যদু। বেঁচে থাকার যুক্তি বিষয়ে চিন্তাটা আজ রাতের মতো মুলতুবি রাখো। আমাদের স্বর্গগতা বৌঠানের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েই বলছি, এবার তোমার আরেকটি বিবাহ করার সময় হয়েছে। বিবাহ করলে পুত্র কলত্রে ঘর ভরে গেলে বুঝবে বেঁচে থাকার আরেকটি যুক্তিও রয়েছে। যদুপতি গম্ভীরভাবে জিজ্ঞেস করল, অর্থাৎ? অম্বিকাচরণ বলল, অর্থাৎ তখন বুঝবে অপরের জন্য বেঁচে থাকতে ইচ্ছে করে। পত্নীর প্রতি প্রেম, সন্তানের জন্য স্নেহ, এগুলোও তো বেঁচে থাকার উপকরণ। যদুপতির আর তর্ক করার দিকে মন নেই। সে হাত তুলে বিদায় জানিয়ে হাঁটতে শুরু করলো। কিছু দূর গিয়ে থমকে দাঁড়ালো সে। কি ভেবে আবার পিছনে ফিরল। অম্বিকাচরণের গৃহের সামনে এসে দেখলো দ্বার বন্ধ হয়ে গেছে। সে আর ডাকলো না, চলতে লাগলো উল্টো দিকে। বহুবাজারের মোড়ে সেই যুবতীটি আবার ইটের পাঁজায় হেলান দিয়ে দাঁড়িয়ে রুমাল ঘোরাচ্ছে। যদুপতি একেবারে তার মুখোমুখি এসে থেমে এক দৃষ্টিতে চেয়ে রইল তার দিকে। যুবতীটির মুখে ছড়িয়ে গেল খুশির হাস্য। সে বলল, এসছো নক্ষী সোনা আমার, মানিক আমার, এসছো? ভালো করে দেখো, আমি ফেলনা নই, রোগা শালিক পাখিটি নই। যদুপতি তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল, তুমি অত রাত এখানে দাঁড়িয়ে থাকবে? যুবতীটি বলল, আর দাঁড়াবো না, তুমি এসছো, আর আমার চিন্তা নেই। তুমি আমায় নেবে? আজকেও আমায় নেয়নি গো। এসো আমার সঙ্গে, আমায় একটা টাকা দিও অন্তত। এসো। যুবতীটিকে নিয়ে যদুপতি কিছুক্ষণের মধ্যে চলে এলো নিজের গৃহে। দ্বার খুলে দেবার পর বাড়ির ভৃত্যটির প্রায় বাক্যরহিত হবার মতো অবস্থা। তার বাবুটি অতি বিশুদ্ধ চরিত্রের, কখনো বাড়িতে ভিখারি নিয়ে এলেও তার সঙ্গে কথা বলে না। রাত্রিবেলা এরকম একজন স্ত্রীলোককে নিয়ে তার বাবু ফিরবে তার স্বপ্নেও ভাবতে পারে না। স্ত্রীলোকটি কি জাতীয় তা ভৃত্যটিও বোঝে।
যদুপতি কিছুই গ্রাহ্য করল না, ভৃত্যকে সংক্ষিপ্ত আদেশ দিল, তুই দৌড় লাগিয়ে শুয়ে পড়। তারপর যুবতীকে নিয়ে উঠে এলো দ্বিতলে। দ্বিতলের এক কক্ষের চৌখাটে পা দিয়ে যুবতীটি অনুনয়ের সুরে বলল, ওগো, একটা টাকা ঠিক দেবে তো? যদি 2 টাকা দিতে পারো তাহলে বড্ড ভালো হয়। যদুপতি বলল, আমি তোমায় স্বর্ণালঙ্কার দেব। সত্যিই সেই দেরাজ খুলে 2টি সোনার অঙ্গুরীয় বার করে মেয়েটির হাতে দিয়ে বলল, এই নাও, আরও দেব। ঘর থেকে বেরিয়ে গিয়ে যদুপতি একটা গামছা নিয়ে এলো। যুবতীটিকে বলল, অনেক ভিজেছ, মাথা মুছে নাও। তোমার নাম কি? আমার একটা নাম বসন্ত কুমারী আর একটা নাম খেমি। তোমার খিদে পেয়েছে? খুব। তাতে কিচ্ছু হবে না কো, আমি বাড়ি গিয়ে খাবো। আংটি দিলে একটা টাকা দেবে না? যদুপতি আবার বেরিয়ে গেল ঘর থেকে। তার রাত্রির আহার ঢাকা দেওয়া থাকে, তার নিজের একটু আহারের বাসনা নেই। সে একটি বাটি ক্ষীর নিয়ে ফিরে এসে বলল, বসন্ত কুমারী, তুমি এটা খাও, আমি দেখি। খেমি বলল, ওমা, এখন খাবো কি? না না না, এখন না, আগে তুমি আমায় নাও। যদুপতি জোর করে ক্ষীরের বাটিটা তুলে দিল তার হাতে। তারপর একটা জল চৌকি দেখিয়ে বলল, তুমি বসো ওটার উপর। মেয়েটি হতভম্বের মতো বসলো সেখানে। যদুপতি বসলো তার সামনে মেজের উপর। তারপর হাত দুটি জোর করে বলল, তুমি আমার মা। খেমির চক্ষু দুটি বিস্ফোরিত হয়ে গেল। তার এই ক্ষুদ্র জীবনেই অনেক রকম উন্মাদ দেখেছে, কিন্তু এটি আবার কি রকম? যদুপতি বলল, শুধু 2টি খেতে পাওয়ার জন্য তুমি বেঁচে রয়েছ, তোমার খাওয়া আমি দেখি। হে জননী, 2টি আহারের জন্য তোমায় পথে দাঁড়াতে হয়? খেমি বলল, কি করব, বাড়িতে যে নোক আসে না রোজ, সাথে কি আর রাস্তায় দাঁড়ায়? রাস্তায় দাঁড়িয়েছিলুম বলেই তো তোমায় পেলুম। হ্যাঁ গা, তুমি মা মা করছো কেন? আমি তোমার মা হতে যাব কেন? তুমি ভদ্র নোক। তুমি যে মাতৃজাতি, লাজ লজ্জার ধর্ম সব বিসর্জন দেবে শুধু 2টি আহারের জন্য? এর চেয়ে কি মরণ ভালো নয়? এসো মা, তোমাতে আমাদের দুজনে গঙ্গায় ঝাঁপ দিয়ে মরি। আমরা সন্তান হয়ে যদি মায়ের দুঃখ ঘোচাতে না পারি। এসব কি বলছো গো? আমার ভয় করছে। আমি মরতে যাব কোন আহ্লাদে? বাড়িতে যে এক গাদা মুখ হা করে রয়েছে, তাদের গোষ্ঠীর পিণ্ডি কে জোগাবে? তোমার রোজগারে আরো লোক খায়, তবে তাদের কে খাওয়াবে? ভগবান? হ্যাঁ, তুমি ওদের জন্যই বেঁচে রয়েছ? খেয়ে জানে বাবা অত কথা। তুমি আমায় নেবে তো নাও, নইলে আমি বাড়ি যাই। মরণের কথা, তুমি আমায় মেরে ফেলবে নাকি? না মা, আমি তোমায় পূজা করব। শোনো কথা। কেন? আমায় কেন পুজো করবে? আমি কি ওলাই চণ্ডী ঠাকুর? এই যা, কি বলে ফেললুম। নমো নমো নমো। তুমি সব ঠাকুরের চেয়ে বড়। তুমি মা, তোমার পুজো করব। সন্তানের কাছ থেকে পুজো পেয়েও কি তুমি আর কোনোদিন মান খুইয়ে পথে দাঁড়াবে? এর চেয়ে যে ভিক্ষে করাও ভালো। কে অমনি অমনি আমায় ভিক্ষে দেবে? কটা আদলাই বা পাবো? তুমি মা, তোমার পাপে সন্তানের পাপ। তোমরা যদি এত নিচে নামো তবে সন্তানরা যে মানুষ হিসেবে পরিচয় দিতেই পারবে না। আমি তোমার কথা কিছুই বুঝছিনি, আমায় তবে বাড়ি যেতে দাও। যদুপতি খেমির পায়ের পাতা 2 হাতে চেপে ধরল। খেমি আঁতকে উঠে বলল, ওমা ওমা ওমা, ভদ্রলোকের ছেলে আমার পা ধরলে? আমার একেই এত পাপ, ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। যদুপতি ব্যাকুলভাবে বলল, আমি শুধু মুখের কথা বলিনি, আমি সত্যিই তোমার পুজো করব, ফুল দুর্বা দিয়ে। এতদিন লোকে তোমায় যত অপমান করেছে সব ধুয়ে যাবে, তুমি আবার মঙ্গলময়ী মা হবে। খেমি কেঁদে ফেলে বলল, ওগো, আমরা বড় দুঃখিনী। কেন আরো দাগা দিচ্ছ আমায়? সাত করে কেউ পাপের পথে নামে, আবার পুণ্যের পথে উঠে যাও। ওগো, ছাড়ো, পা ছাড়ো। বেশ, কাল থেকে ভিক্ষে করব, পা ছাড়ো, আর পাপ বাড়িও না আমার। যদুপতি কেঁদে ফেলে বলল, তোমার যখন যা দরকার আমার কাছ থেকে চেয়ে নিও, কিন্তু আজ থেকে তুমি মহীয়সী হও, তুমি সন্তানের নিকট আদর্শ হও। যদুপতির আবেগের স্পর্শে খেমিও আপ্লুত হয়ে গেল এবং একসঙ্গে কাঁদতে লাগলো দুজনে। বেশ কয়েকদিন আত্মীয় বন্ধুদের নিদারুণ উৎকণ্ঠার মধ্যে রেখে নবীন কুমার একসময় আবার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলো। তার আর বিপদাশঙ্কা রইল না বটে, কিন্তু শরীর একেবারে বিছানার সঙ্গে লীন।
জন্মের পর থেকে নবীন কুমারের কখনো কোনো গুরুতর পীড়া হয়নি। এই এক অসুখেই সে একেবারে কাহিল। কয়েকদিন প্রবল জ্বরে সে পুরোপুরি চৈতন্যহীন হয়েছিল। জ্ঞান ফেরার পর থেকেই সে কানে ঠিক মতো শুনতে পায় না। যারা কাছে দাঁড়িয়ে থাকে তাদের কণ্ঠস্বরও যেন ভেসে ভেসে আসে বহু দূর থেকে। নবীন কুমার ভাবে, সে কি তবে বধির হয়ে যাচ্ছে? তার হাত পা সরু, কাঠি কাঠি, উঠে বসার শক্তি নেই। সে কি অথর্ব হয়ে থাকবে বাকি জীবন? তার চক্ষে জল আসে। সারাদিন ধরে বারবার ওষুধ পথ্য সেবনে তার মুখ বিষাদ, কথা বলতে ইচ্ছা করে না। এইরকম ভাবে আরো সপ্তাহাধিক কাল কাটার পর সে কিছুটা শারীরিক শক্তি ফিরে পেল, কিন্তু তার শ্রবণ ক্ষমতা সেই রকম দুর্বলই হয়ে রইল। সারাদিন নানা জন তাকে দেখতে আসে, অনেক রকম প্রশ্ন করে, কিন্তু নবীন কুমার তার কিছুই প্রায় শুনতে পারে না। বারবার হ্যাঁ হ্যাঁ করতে করতে সে নিজের উপরই বিরক্ত হয়ে ওঠে এবং শয্যায় অন্যদিকে মুখ ফিরিয়ে সে গম্ভীর হয়ে থাকে। এই ব্যাধিতে তার একটিমাত্র লাভ হলো, সে তার দ্বিতীয়া পত্নী সরোজিনীর সঙ্গে সম্যকভাবে পরিচিত হলো। সরোজিনী সর্বক্ষণ ছায়ার মতো থাকে তার শিয়রের কাছে। এই বালিকাটির প্রতি নবীন কুমার এতদিন বিশেষ মনোযোগ দেয়নি। এখন সে দেখল সরোজিনী আর বালিকাটি নেই। কবে যেন হঠাৎ সে কিশোরী হয়ে গেছে। তার শরীরে এসেছে লজ্জা, তার বক্ষে উঠেছে ঢেউ। নবীন কুমারের সঙ্গে চোখাচোখি হলেই সরোজিনীর নিজের চক্ষু নত করে, অথচ অন্য সময় নবীন কুমার অনুভব করতে পারে যে সরোজিনী নির্নিমেষে তার দিকেই চেয়ে আছে। সরোজিনীর কথা একেবারেই শুনতে পায় না নবীন কুমার। সরোজিনী এমনিতে বেশি কথা বলেও না, যা বলে তাও অতি মৃদু স্বরে। একদিন সকালে পিঠে বালিশের ভর দিয়ে আধো বসা হয়ে নবীন কুমার একটি গ্রন্থ পাঠ করার চেষ্টা করছে। সরোজিনী তাকে কি যেন বলল। নবীন কুমার কিছুই বুঝতে না পেরে ক্ষুব্ধ হয়ে পড়ল, তোমরা এমন নিচু গলায় কথা কও কেন? আমি এক বর্ণ বুঝতে পারি না, একটু জোরে বলো। সরোজিনী বলল, মা কালীঘাটে চলে গেছেন, আপনি তখন ঘুমুচ্ছিলেন, তাই আপনার সঙ্গে দেখা করে যেতে পারেননি কো। নবীন কুমার সরোজিনীর ওষ্ঠ নাড়া দেখল, কিন্তু কোনো কথাই তার কর্ণে প্রবিষ্ট হলো না। সে বলল, আরো কাছে এসো, আরো জোরে বলো, আমি কিছুই শুনতে পাচ্ছি নিজে। সরোজিনী কাছে এগিয়ে কথাগুলো পুনর্বার উচ্চারণ করলো। নবীন কুমার এবার কিছু শব্দ শুনতে পেল মাত্র, কিন্তু সেই সব শব্দের কোনো মর্ম তার বোধগম্য হলো না। সে বলল, আরো কাছে এসো, আমার কানে মুখ লাগিয়ে বলো। সরোজিনী চকিতে একবার পিছনের দিকে তাকালো। ঘরে অন্য কেউ নেই। ঘরের বাইরে একজন ভৃত্য বসে আছে, কিন্তু সে শিয়রের এই দিকটা দেখতে পাবে না। সরোজিনী তার স্বামীর এক কানে ওষ্ঠ স্থাপন করে বেশ জোরে বলল কথাগুলো। এবার নবীন কুমার শুনতে পেল স্পষ্ট। সে খুশি ও বিস্মিত হলো। সে জিজ্ঞেস করলো, কালীঘাটে কেন? মা হঠাৎ কালীঘাটে গেলেন কেন? সরোজিনী বলল, বাহ, কাল রাতে মা আপনাকে সব বললেন না? আপনার অসুখের সময় মা আপনার নামে কালীঘাটে জোড়া পাঁঠা মানত করেছিলেন। সরোজিনী একটু সরে গিয়েছিল। নবীন কুমার বলল, আবার দূরের থেকে বলছো? কানে কানে না বললে আমি শুনতে পাই না, কানে কানে বলো। কাল রাতে মায়ের সঙ্গে কি কথাবার্তা হয়েছিল তা নবীন কুমার একটুও বুঝতে পারেনি। সে অবশ্য কালীঘাটে পুজো দেবার ব্যাপার নিয়ে আর কোনো কৌতূহল প্রকাশ করলো না। সে বলল, আজ আমায় ভাত খেতে দেবে তো? বড্ড খিদে পেয়েছে। গরম গরম ভাত, এক পলা গাওয়া ঘি, নুন আর আলু সেদ্ধ খাবো, আর মাগুর মাছের ঝোল খাবো। সরোজিনী বলল, আপনাকে ভাত দেওয়ার হবে পরশু দিনকে, সেদিন ভালো তিথি আছে। আজ আপনি ওবেলা কালীঘাটের প্রসাদ খাবেন। নবীন কুমার তার দুর্বল দক্ষিণ হস্ত দিয়ে সরোজিনীর কণ্ঠ জড়িয়ে ধরে বলল, বারবার দূরে সরে যাচ্ছ কেন? সব কথা আমার কানে কানে বলো। ভাত দেওয়া হবে না শুনে সে রেগে গিয়ে বলল, তুত্তুরি ছাই তিতির নিকুচি করেছে, আমি ভালো হয়ে গেছি, আমার খিদে পেয়েছে, আমি আজই ভাত খাবো। সরোজিনী মিনতি করে বলল, ও লক্ষ্মীটি, অমন করতে নেই। কবরেজ মশাই বলেছেন পরশু দিনকেই সকালেই আপনাকে ভাত দেওয়া হবে। না, আমি আজই ভাত খাবো। আজ মায়ের প্রসাদ খাবেন, আপনার নামে মানত, আজ তো এমনিতেই ভাত খেতে নেই। না, আমি ভাত খাবো, আমি ভাত খাবো, আমি গরম ভাত খাবো। সরোজিনী নিজেকে ছাড়িয়ে নিয়ে একটু দূরে সরে গিয়ে বলল, আপনি কাঁদবেন না, আপনার শরীর খারাপ হবে। আমি ভাত খাবো, কোনো কথা শুনতে চায় না, আমাকে ভাত এনে দাও। কবরেজ মশাইকে ডাকি? আমি ভাত খাবো, আমি ভাত খাবো। সাহেব চিকিৎসকরা তো নিয়মিত দেখছেনই। তাছাড়াও মেডিকেল কলেজের একজন ছাত্র এবং বিশিষ্ট কবিরাজকে 24 ঘন্টার জন্য স্থায়ীভাবে এ বাড়িতে রেখে দেওয়া হয়েছিল। সংকট উত্তীর্ণ হয়ে যাওয়ায় মেডিকেল কলেজের ছাত্রটি 2 দিন আগে চলে গেছে। কবিরাজ মশাই এখনো রয়েছেন। লোক পাঠিয়ে সরোজিনী কবিরাজ মশাইকে ডেকে আনলো।
কবিরাজ মশাই মধ্যবয়স্ক, রীতিমতো বলবান চেহারার সুপুরুষ, জলদ গম্ভীর কণ্ঠস্বর, দেখলে বেশ সমীহ হয়। তিনি নবীন কুমারের নারী দেখে বললেন, অতি সুলক্ষণ। ভাত খাওয়ার ইচ্ছে হয়েছে, অতি সুলক্ষণ। নারীর গতিও স্বাভাবিক প্রায়, তবে কিনা কালিকার দিনটিতে অমাবস্যা, আর অমাবস্যায় শরীর এমনিই রসস্থ হয়। কালিকার দিনটি বাদ দিয়ে পরশ্য ভাত দেওয়া যাওক। নবীন কুমার বলল, আমি ভাত খাবো, আমি ভাত খাবো। কবিরাজ সস্নেহে বললেন, আর তো 2টি দিন মাত্র। আজ সিদ্ধ সাবু, কাগজি লেবুর রস 2 ফোঁটা, লবণ, একেবারে বাদ। নবীন কুমার বলল, আমি ভাত খাবো, ভাত খাবো। কবিরাজের এক পাশে দিবাকর, আর শয্যার শিয়রের কাছে মাথায় ঘোমটা টেনে দাঁড়িয়ে আছে সরোজিনী। দিবাকর বলল, কবিরাজ মশাই, আজ অন্তত 4টিখানি ভাত দেওয়া যায় না? ছোটবাবু এত করে চাইছেন। কবিরাজ তাকে ধমক দিয়ে বললেন, বাপু, আবার জ্বর জারি এলে তুমি দায়ী হবে? তারপর নবীন কুমারের দিকে ফিরে কোমল গলায় বললেন, আর তো মোটে 2টো দিন মাত্র। আজ সিদ্ধ সাবু, কালিকার দিনটি ফলমূল। নবীন কুমার একঘেয়ে গলায় বলে যেতে লাগলো, আমি ভাত খাবো, আমি ভাত খাবো। সরোজিনী মৃদু স্বরে বলল, উনি কানে শুনতে পাচ্ছেন না। কবিরাজ বললেন, তা তো হবেই, এ ব্যাধিতে পঞ্চেন্দ্রিয় দুর্বল হয়। স্বর্ণমকরধ্বজ ঠিক মতো সেবন করলে মা, সব ঠিক হয়ে যাবে। নবীন কুমার প্রাণপণ শক্তিতে চেঁচিয়ে বলল, আমি ভাত খাবো, আমায় ভাত দাও, আমি ভাত খাবো, আমি ভাত খাবো। কেউ আর ভ্রুক্ষেপ করলো না তার আবেদনে। কবিরাজের সঙ্গে সঙ্গে অন্যরাও নিষ্ক্রান্ত হলো সেই কক্ষ থেকে। মহাধনী পরিবারের পরম আদরের দুলাল 16 বৎসর বয়স্ক নবীন কুমার সামান্য ভাতের জন্য সানুনাসিক সুরে আর্তনাদ করতে লাগলো। কেউ তাকে ভাত এনে দিল না। দুর্বল শরীরে কান্না বেশিক্ষণ সহ্য হয় না। একসময় ঘুমিয়ে পড়ল শেষ। দ্বিপ্রহরে 2জন দাসীকে সঙ্গে নিয়ে সরোজিনী যখন এসে তার ঘুম ভাঙিয়ে তাকে সাবু খাওয়াতে গেল, সাবু সমেত শ্বেত পাথরের বাটিটি মেঝেতে ছুঁড়ে ফেলে দিল নবীন কুমার। কিছুতেই সে সাবু খাবে না। একটু পরে তুলসী পাতা ও মধু দিয়ে মাড়াই করা মকরধ্বজ খাওয়াতে এলেও সে ওষুধের খোলটি ছুঁড়ে ভেঙে ফেলল। বাল্যকাল থেকেই সে দেখে এসেছে যে তার মুখের কথাটি খসা মাত্র প্রতিপালিত হয়। দাস দাসীরা তার প্রত্যেক হুকুম তামিল করার জন্য সদা উন্মুখ। অথচ আজ সে ভাত খেতে চাইলেও কেউ তাকে দেয় না। অন্যের কথা সে শুনতে পায় না। তার নিজের কণ্ঠের জোর নেই। সে অসহায়। ক্ষোভে, বেদনায়, অভিমানে তার হৃদয় উদ্বেল হয়ে রইল। বিম্ববতী কালীঘাটের মন্দিরে পূজা দিয়ে ফিরলেন প্রায় সন্ধ্যার সময়। ফিরেই যেই তিনি শুনলেন যে তার পুত্র সারাদিনে কিছুই আহার করেনি, তিনি অমনি ছুটে এলেন ব্যাকুলভাবে। কিন্তু নবীন কুমার তার জননীর সঙ্গে একটিও বাক্য বিনিময় করলেন না। সে সর্বক্ষণ শুয়ে রইল উপুর হয়ে। মাকে সে দেখবেও না। সরোজিনী তার কানের কাছে মুখ নিয়ে আকুতি মিনতি করতে লাগলো একটিবার পাশ ফেরার জন্য। কোনো সাড়া মিলল না তাতে। বিম্ববতী পুত্রের গায়ে মাথায় হাত বুলিয়ে হাজারভাবে বোঝাবার চেষ্টা করেও ব্যর্থ হলেন। ছেলে তার বড় জেদি তিনি জানেন, কিন্তু অসুস্থ অবস্থায় এমন জেদ যে অতি মারাত্মক। কিছুতেই কালীঘাটের প্রসাদও খাওয়ানো গেল না নবীন কুমারকে। তার মুখে জোর করে গুজে দিলে সে থু থু করে ফেলে দেয়। মা কালীর প্রসাদের অমন অবমাননায় বিম্ববতীর বুক কাঁপতে থাকে অমঙ্গল আশঙ্কায়। কবিরাজের আবার ডাক পড়ে। কবিরাজও নিজ সিদ্ধান্তে অনড়। কুপথ্য খাওয়াবার চেয়ে বিনা পথ্যে রাখাও অনেক ভালো। ভাত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বিম্ববতী সারাদিন উপবাস করেছিলেন। রাত্রেও তিনি কিছুই মুখে দিলেন না। নিজ শয্যা শুয়ে তিনিও চক্ষের জল ফেলতে লাগলেন অনবরত। নবীন কুমারকে জোর করে ধমক দিয়ে খাওয়াতে পারতেন বোধহয় শুধু একজন, বিধুশেখর। কিন্তু বিধুশেখরের নিজেরই শরীরের এমন অবস্থা যে তাকে যখন তখন ডেকে আনানো আর যায় না। কিংবা কে জানে নবীন কুমারের যে যেরকম বাড়ছে তাতে সে আজ বিধুশেখরের কথাও শুনতো কিনা। বিম্ববতীর ভয় হয়, কোনোদিন যদি নবীন কুমার মুখের উপর বিধুশেখরের কোনো আদেশ অগ্রাহ্য করে, বিধুশেখর কি তা সহ্য করতে পারবেন? সহ্য না করতে পারলে কি রকম হবে তার প্রতিক্রিয়া? মধ্যরাতে জেগে উঠল নবীন কুমার। ঘর একেবারে অন্ধকার নয়। এক কোণে একটি সেচবাতি মিটমিট করে জ্বলছে। প্রথমে তার মনে হলো সে যেন গভীর সমুদ্রের এক ভেলার উপর ভাসমান। সে চলেছে নিরুদ্দেশ্যের যাত্রায়। দুনিয়ায় তার কেউ নেই। তারপর তার চোখ পড়ল কক্ষের চেনা আসবাবগুলির প্রতি। সে আশ্বস্ত হলো। ঘরের মেঝেতে পালঙ্কের খুব কাছে শয্যা পেতে শুয়ে আছে সরোজিনী। ঘুমের মধ্যে তার কোমল মুখখানি বড় করুণ দেখায়। নবীন কুমার তার নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পেল না। বস্তুত পৃথিবীর কোনো শব্দই তার কানে আসে না। এই নিস্তব্ধতা তার কাছে দারুণ একটা বোঝার মতো মনে হয়। নবীন কুমার ডাকলো, সরোজ, সরোজ।
সেই ডাকেই সরোজিনী ধর্মর করে উঠে বসে বলল, কি হয়েছে? আপনার কষ্ট হচ্ছে? মাকে ডাকবো? নবীন কুমার বলল, সরোজ, আমি যে খিদের জ্বালায় মরে যাচ্ছি, আর তুমি পড়ে পড়ে ঘুমোচ্ছ। সরোজিনী চক্ষু মুছতে মুছতে বলল, ও মা, আপনাকে খাওয়াবার জন্য কত সাদাসাদি, মা আপনাকে কত করে বললেন। সরোজ, তুমি ভাত রাঁধতে জানো না? ও মা, এত রাত্রিরে এখন বুঝি কেউ ভাত রাঁধে? কি বলছো শুনতে পাচ্ছিনি, কাছে এসে কানে কানে বলো। সরোজ, এখন তো সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ টের পাবে না কো। তুমি চুপি চুপি আমার জন্য 4টি ভাত ফুটিয়ে এনে দেবে, ভাত আর আলু সেদ্ধ, আর কিচ্ছু চাই না। সরোজিনী স্বামীর কানের কাছে মুখ এনে কাতর গলায় বলল, আপনার পায়ে পড়ি, আজ নয়, আর তো মোটে মাঝে কালকের দিনটা, তারপর আমি নিজে আপনাকে ভাত রেঁধে দেব। সরোজ, সবাই নিষেধ করছে বলে তুমিও আমার কথা শুনবে না? ভাত খাওয়ার জন্য যে আমার মনটা আকুলি বিকুলি করছে, 2টি ভাত দাও না আমায়। মা গো মা, অমন করে কেউ ভাত চায়? এত রাতে আমি ভাত কোথায় পাবো? যাও, রেঁধে নিয়ে এসো, যাও, নইলে আর কোনোদিন আমি তোমার সঙ্গে কথা কব না। সরোজিনী সেচ বাতিটা তুলে নিয়ে পা টিপে টিপে বেরিয়ে গেল ঘর থেকে। দ্বারের বাইরে ঘুমিয়ে আছে একজন দাসী, তাকে ডিঙিয়ে গেল সাবধানে। স্বামীর আদেশ সবসময় পালন করতে হয়, কিন্তু সে যে এক্ষেত্রে একেবারে অসহায়। এবারে সব রান্না হয় পিছন মহলের নিচের তলায়। সেখানে সরোজিনী গেছে মাত্র 2-3 বার। সেখানকার ব্যবস্থাপত্র সে কিছুই জানে না। দ্বিতলে ঠাকুরের ভোগ রান্নার জন্য একটি ছোট রান্নাঘর আছে বটে, কিন্তু অধিকাংশ দিন সেটা তালাবদ্ধ থাকে। তাছাড়া কোথায় ভাড়ার ঘর, কোথায় চাল ডাল পাওয়া যায়, উনুন কিভাবে ধরাতে হয়, সেসব সম্পর্কেও তার কোনো জ্ঞান নেই। খানিক বাদে সে ম্লান মুখে ফিরে এলো। নবীন কুমার ব্যগ্রভাবে জিজ্ঞেস করলো, চাপিয়েছ? ভাত চাপিয়েছ? সরোজিনী কাছে এসে বলল, ভোগ রান্নার ঘরে তালাবদ্ধ, নিচতলায় একলা যেতে আমার ভয় করে। সরোজ, তুমি আমায় না খাওয়ায় মারতে চাও? আপনি সন্দেশ খাবেন? না। তাহলে তাহলে আপনি খিচুড়ি খাবেন? এবার নবীন কুমার চমকে উঠে বলল, খিচুড়ি? কোথায়? হ্যাঁ, খিচুড়ি খাবো। কোথায় খিচুড়ি পাবে? সে আছে, আমি খিচুড়ি আনছি, কেউ যেন জানতে না পারে। সরোজিনী দেখেছিল চাল দিয়ে ঢাকা আলমারিতে কালীঘাটের প্রসাদ খিচুড়ি আর সন্দেশ আর ফলমূল রাখা আছে। খিচুড়ি আনা হয়েছিল বাড়ির অন্য লোকজনদের জন্য, অনেকেই খায়নি। মায়ের প্রসাদ যেখানে সেখানে ফেলে দিতে নেই বলে রেখে দেওয়া হয়েছে, কাল গঙ্গায় দিয়ে আসা হবে, বাসি হয়ে গেছে। এই খিচুড়ি এখন আর খাওয়া উচিত কিনা সেই বিষয়ে আর চিন্তা করলো না সরোজিনী। তার যেদি পতি দেবতাটি এরকম কিছু না পেলে কিছুতেই শান্ত হবে না যে। অতি সাবধানে জালের আলমারি খুলে সে একটি বাটি খিচুড়ি বার করলো, তারপর আঁচলের তলায় লুকিয়ে নিয়ে চলে এলো। নবীন কুমার বিছানার উপর বসে আছে। সরোজিনী ফিরে আসতেই সে ব্যস্তভাবে হাত বাড়িয়ে বলল, দাও। তারপর অতিশয় লোভীর মতো, পথের ক্ষুধার্ত কাঙালিদের মতো সে সেই খিচুড়ি খেতে লাগলো। সরোজিনী একবার ভাবলো, বিছানার উপর বসে বসে এই সকরি জিনিস খেলে পাপ হবে না তো? তারপরেই সে ভাবলো, মায়ের প্রসাদ কখনো এঁটো হয় না, আর মায়ের প্রসাদ খেলে কখনো শরীরের ক্ষতি হতে পারে না। তৃপ্তির সঙ্গে সবটুকু খিচুড়ির আহার করে নবীন কুমার বলল, আহ, তুমি আমায় বাঁচালে সরোজ। এবার বলো তো, এর বিনিময়ে তোমাকে আমি কি দিতে পারি? সরোজিনী বলল, কিছু না, এবার আপনি ঘুমোন, আমি আপনার মাথায় হাত বুইলে দেই। রাত্রির এই ঘটনাটি বাড়ির অন্যান্যদের কাছে গোপন রয়ে গেল এবং পরদিন নবীন কুমার ফল ও মিষ্টি দ্রব্যাদি খেয়ে থাকতে রাজি হওয়ায় বিম্ববতী আবার দ্বিগুণ বিস্মিত হলেন। সত্যি এই ছেলের মতিগতি বোঝা ভার। অমাবস্যার পরদিন নবীন কুমার অন্ন গ্রহণ করবে। কঠিন রোগের পর প্রায় 1.5 মাস বাদে সে আবার ভাত মুখে দিচ্ছে। সেই উপলক্ষে কয়েক শত কাঙালি ভোজনেরও আয়োজন করা হলো। বিম্ববতী কাঙালিদের একটি করে মুদ্রাও দান করলেন। নবীন কুমারের জন্য ভাত রন্ধন করা হলো দ্বিতলের ঠাকুরের ভোগ রান্নার ঘরে। সরোজিনী নিজে উপস্থিত রইল সেখানে এবং শাড়ির আঁচল কোমরে জড়িয়ে নিজে সে ভাতের হাঁড়ি সামলালো। তারপর নিজের হাতের উপর থালায় ভাত বেড়ে এনে দিল নবীন কুমারকে, সেই সঙ্গে গোপ্যঘৃত, সিদ্ধ আলু আর মাগুর মাছের ঝোল। অত ভাত খাবার স্বাদ নবীন কুমারের, কিন্তু 2-3 গ্রাসের পর আর ভাত মুখে রুচল না। বাড়ির অনেক লোক তাকে ঘিরে দাঁড়িয়ে, যেন একটা উৎসব। কিন্তু একটুখানি খাওয়ার পর সে থালা ঠেলে উঠে দাঁড়ালো। বিম্ববতী হা হা করে উঠলেন। কবিরাজ মশাই বললেন, থাক থাক, যথেষ্ট হয়েছে, প্রথম দিন আর বেশি না খাওয়াই ভালো।
তবে দেখবেন আর যেন দ্বিপ্রহরে নিদ্রা না যায়। জ্বরের পর ভাত ঘুম অতি ক্ষতিকারক। এর 2-3 দিনের মধ্যে নবীন কুমার অনেক সুস্থ হয়ে উঠল। আহারেও রুচি এলো। তবু তার মুখখানি সবসময় বিরস থাকে। সে নিজেই হাঁটা চলা শুরু করতে পারে, কিন্তু তার মস্তিষ্ক দুর্বল, শ্রবণ শক্তিও অতি ক্ষীণ। এই পৃথিবীর সঙ্গে যেন তার যোগসূত্র ছিন্ন হয়ে গেছে। শুধু খাওয়া, শুয়ে থাকা বা মাঝে মাঝে ছাদে গিয়ে বসা, এছাড়া যেন তার জীবনের কোনো উদ্দেশ্য বা কর্ম নেই। সরোজিনী সর্বক্ষণ তার কাছাকাছি থাকে এবং যাবতীয় খবরাখবর সরোজিনী মারফতে নবীন কুমার পায়। আর কেউ তার কানের কাছে চেঁচিয়ে কথা বলে তার ভালো লাগে না। বাবার আমলের বৃদ্ধ খাজাঞ্চি সেন মশাই বদ্ধ কালা, তাকে কিছু বলতে গেলে ওই রকম ভাবে চেঁচাতে হয়। ষোড়শ বর্ষীয় নবীন কুমার নিজেকে ওই বৃদ্ধের মতো ভাবতে পারে না। সে সরোজিনীকে একদিন ছাদে বসে বলল, তুমি সবসময় কাজের কথা বলো কেন? অন্য কোনো কথা বলতে পারো না? সরোজিনী অবাক হয়ে জিজ্ঞেস করলো, অন্য কথা? অন্য কি কথা? নবীন কুমার বলল, অন্য কিছু ভালো কথা। তুমি গান জানো না? সরোজিনী লজ্জায় মুখ নিচু করে, দুদিকে মস্তক আন্দোলিত করে বলে, না। নবীন কুমার বলল, আমি তোমায় গান শিখিয়ে দিচ্ছি, তুমি আমার কানে কানে গান শোনাবে। আমি কোনো কিছুই শুনতে পাই না, গানও শুনতে পাই না, এর চেয়ে আমার মরণ ভালো। তারপর সে গুনগুন করে গান ধরে, সুধাই তোমায় সুধামুখী, ভুলেছ কি আছে মনে, মনে ভেবে দেখো দেখি কি কথা ছিল দুজনে, আমায় মন দিবে বলে আগে আমার মন নিলে, অবশেষে এই করিলে, তুই জানিস আর তোর ধর্ম জানে। সরোজিনী খুব মন দিয়ে শোনে। তারপর হঠাৎ সে স্বামীর কানে ওষ্ঠ চেপে ধরে গান গাইতে শুরু করে। এই গান নয়, অন্য গান, ভালোবাসিব বলে ভালোবাসি নে। অনেকদিন পর নবীন কুমারের মুখে হাস্য ফুটে ওঠে। সরোজিনীর সান্নিধ্যের তাপ, তার উষ্ণ ওষ্ঠ তাকে এক ধরনের অনাস্বাদিত পূর্ব মাদকতা এনে দেয়। সে সরোজিনীকে 2 হাতে জড়িয়ে ধরে বলে, সরোজ, তুমি এত ভালো গান জানো, তুমি এত সুন্দর।